গল্প শোনা আর গল্প বলা দুই একটা নেশার মতো অভ্যাস। তাই আমরা ভালো গল্প শুনব আর ভালো গল্প শোনাবো এই পণ করে গপ্পযুযুকে আপনাদের কাছে হাজির করছি নানা বৈচিত্র্যে। ভয়, ভালোবাসা থেকে হাসি, রহস্যের এক মোহিনী আকর্ষণ আমাদের এই গপ্পযুযুর আসর। আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত ৮টা ৩০-এ। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। এটাই আমাদের একমাত্র পাথেয়। গপ্পযুযুর প্রথম দিনগুলিও খুব সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি, আশা নিরাশা, কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে সরে আসিনি। আর তাই আমরা আশীর্বাদ স্বরূপ পেয়েছি আপনাদের মতো শ্রোতাদের, যারা আমাদের পাশে থেকে আমাদের মনে আশার আলো কখনো নিভে যেতে দেননি। আপনাদের শুভকামনায় আমরা অতিক্রম করতে পেরেছি আমাদের প্রথম ধাপ। তার জন্য আমাদের গপ্পযুযু চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আরও একটি কথা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক একটি উপস্থাপনা যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই আপনারা যদি আগ্রহী হন তাহলে সঙ্গী যুযু, মিত্র যুযু, বন্ধু যুযু, প্রিয় যুযু এই 4টি জয়েন বাটনের মাধ্যমে কিছু অর্থ সাহায্য করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। থ্যাঙ্কস বাটনের মাধ্যমেও এককালীন অর্থ সাহায্য করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আশা রাখব গপ্পযুযু চ্যানেল এইভাবেই আপনাদেরকে পাশে পাবে। আপনাদের হাত ধরেই আমরা পৌঁছে যাব আরও নতুন নতুন শ্রোতা বন্ধুদের কাছে। পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। গপ্পযুযুতে আজ আসছেন গোয়েন্দা সৌনক তার নতুন একটি কেস নিয়ে। কেসটি সলভ হবে কি? যদিও বা হয় তাহলে কিভাবে? চলুন শুনে নিই চিরঞ্জীব মজুমদারের লেখা হীরক রহস্য। মোবাইলটা বাজল এবং বেজেই চলল। চোখের বাতা দুটোর বিদ্রোহের মাত্রা অনুভব করে ঘড়ি না দেখেও সৌনক বুঝতে পারল বেলা মোটেও বেশি হয়ে যায়নি। আন্দাজটা মিলিয়ে নেবার তাগিদেই মোবাইলের দিকে হাত বাড়াবার আগে একবার ঘড়ির দিকে তাকালো সে। সকাল 6:10। আরও ঘণ্টাখানেক ঘুমের অধিকার থেকে কে তাকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে সেটাই দেখার জন্য ডিসপ্লে স্ক্রিনে তাকাতেই মেজাজটা আরও খারাপ হয়ে গেল সৌনকের। উৎপল বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই ছেলেটার। কল রিসিভ করলেই এখন বলবে, এই সৌনক, ওই যে লাইনে দাঁড়ানো কিউ বলে না, তার স্পেলিংটা কি বলে না প্লিজ। অথবা সৌনক, চুঁচড়াটা কোন জেলায় রে, হাওড়া না বর্ধমান? উফ! রাজ্যের যত বিদঘুটে প্রশ্ন উৎপলের মাথায়, তারও চেয়ে বিদঘুটে সময় সব দৌড়ঝাঁপ শুরু করে দেয়। আর উৎপলের ধারণা পৃথিবীতে সিধু জ্যাঠার পরেই একমাত্র জ্ঞানী ব্যক্তির নাম শ্রীমান সৌনক চট্টোপাধ্যায়। তার জন্য ক্লাস 2 এর যোগ্য প্রশ্নগুলোর উত্তরও সে সৌনককে দিয়ে যাচাই করে নেয়। আর জ্ঞান অর্জনের কোনো স্থান কাল হয় না এইটা বিশ্বাস করে বলে একমাত্র পাত্র মানে আধারকে সে যখন তখন জ্বালাতন করতে কোনো কুণ্ঠাবোধ করে না। গলায় বেশ খানিকটা বিরক্তি ঢেলে সৌনক মোবাইলটা কানে ঠেকিয়ে ছোট্ট করে বলল, হ্যাঁ বল। মোবাইলের ওপারে প্রায় চিৎকার করছে উৎপল, সৌনক, অরিজিতের বাবা ফিরে এসেছেন। তো আমি কি করব? এই কথাটা বলার জন্য তুই আমাকে এত সকালে ফোন করেছিস? বিরক্তি চরমে পৌঁছে যাওয়াতে ঘোলা মাথায় কি যেন একটা ধরা উচিত অথচ ধরতে পারছে না সৌনক। উৎপল আবার চিৎকার করলো, হ্যালো, শুনতে পাচ্ছিস? অরিজিতের বাবা ফিরে এসেছেন। এক মিনিট, কে ফিরে এসেছে? এতক্ষণে গন্ডগোলটা ধরতে পেরেছে সৌনক। আরে ভাই, অরিজিতের বাবা। কি হলো তোর? বুঝতে পারছিস না নাকি আমার কথা? সত্যি বুঝতে পারছিল না সৌনক। মাথাটা কয়েকবার ঝাঁকিয়ে নিয়ে বলল,
আজ কি 1 এপ্রিল? নাকি গাঁজা টাজা খাচ্ছিস আজকাল? কি যাতা বলছিস? কে বললো তোকে এইসব? আরে অরিজিৎ নিজে আমাকে ফোন করেছিল একটু আগে, তোকে আর সাত্তকীকে জানাতে বললো। আরে সাত্তকীকে জানিয়ে তোকে ফোন করলাম। কিন্তু তা কি করে সম্ভব? তুই তো ছিলিস সেদিন, তাহলে এই কথা বলছিস কি করে? আরে ভাই, আমিও প্রথমে বিশ্বাস করিনি রে, কিন্তু অরিজিৎ নিজে ফোন করে বললে অবিশ্বাস কি করে করি বল? যাকে, এই যাবি তো অরিজিতের বাড়ি? সে তো যেতেই হবে। এত বড় ধাঁধা শুনেও না গিয়ে পারি? ঠিক আছে, আমি ওই 8টা সাড়ে 8টার ভেতরে পৌঁছে যাব। তুই এক কাজ কর, নীলেশ আর অমলকে জানিয়ে দে, আর অরিজিতের বাড়ি আসতে বলো দে। আচ্ছা, তুই জলদি চলে আয় ভাই, আমার মাথা কেমন জানি গুবলেট হয়ে আছে রে। মোবাইল রেখে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিতে নিতে সৌনক শুনতে পেল মোবাইলটা আবার বাজছে। এবার সাত্তকী। হ্যাঁ বল। একটু আগেই উৎপল জানালো। অস্বাভাবিক তো বটেই, মানে আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। তবে মনে হয় সত্যিই বলছে, বুঝলি। অরিজিৎ ছেলেটা রসিক বটে, কিন্তু এত বড় প্র্যাকটিক্যাল জোক কি করবে, তাও আবার নিজের বাবাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই, ব্যাপারটা কি বুঝতে হবে তো। আচ্ছা, তোর অসুবিধা না হলে চলে আয় আমার বাড়িতে, একসাথে না হয় যাওয়া যাবে। হ্যাঁ, ওই 8টার দিকে আয়, ট্যাক্সি নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, বাই বাই বাই। মিনিট 20 পরে যখন সৌনক তৈরি হয়ে নিচে নামলো, তখন জেঠু অনিরুদ্ধ চ্যাটার্জি কফির কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ছেন। আর চোখে একবার সৌনককে দেখে নিয়ে আবার পড়ায় মন দিলেন। গুড মর্নিং জেঠু। উইশ করে ডাইনিং টেবিলে বসতেই নিতাইদা চা নিয়ে এলো, সাথে মাখন লাগানো করকরে করে ভাজা টোস্ট। মাস্টার্স কমপ্লিট করে কিছুদিন হলো ঘরে বসে আছে সৌনক। চাকরি করবে নাকি পড়াশোনা আরও চালিয়ে যাবে, এই দ্বিধায় দিন কাটছে এখন তার। সেবার পুলিশকে চোরাচালানকারীদের ধরতে সাহায্য করার পরে বেশ নামডাক হয়েছে সৌনকের। এখন আর জেঠু বা জয়ন্ত কাকু কেউই তাকে হেলাফেলা করে না, বরং জয়ন্ত কাকু মাঝে মাঝে কেস নিয়ে আলোচনা করেন তার সাথে। তারপরেও 2-4টে ছোটখাটো কেস সমাধান করেছে সৌনক, তাই বন্ধু মহলে তার নতুন নামকরণ হয়েছে ছোট ফেলুদা। আর জয়ন্ত কাকু গোয়েন্দা বিভাগের প্রধান হবার পরে অনেক সুবিধাও হয়েছে সৌনকের। পুলিশি মহলে বেশ খাতির যত্ন পায়। কিন্তু আজ যে ধাঁধাটা ভোর হতেই নিজে থেকে এসে হাজির হলো, সেটা থই পাচ্ছে না কিছুতেই সৌনক। ঠিক করলো আগোছালো চিন্তায় মাথা ভারাক্রান্ত করবে না, বরং অরিজিতের বাড়ি পৌঁছেই যা ভাবার ভাববে। সময় মতো সাত্তকী এসে গেল। সাত্তকীও সৌনকের মতো রহস্যপ্রেমী। যে ছোটখাটো 2-1টা কেসে সৌনক সমাধান করেছে, সে সময় সাত্তকী তার সাথে ছিল। তারপর নিজে থেকে নিজেকে সৌনকের সহকারী ঘোষণা করে দিয়েছে সে, অর্থাৎ ছোট ফেলুদার ওয়াটসন হলো সাত্তকী মজুমদার। দুজনে মিলে বেরিয়ে পড়ল অরিজিতের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওরা। ওই দেখ, নীলেশ আর উৎপল এসে গেছে, অলরেডি সিগারেট ধরিয়ে ফেলেছে। অমল মনে হচ্ছে এখনো এসে পৌঁছয়নি। সৌনক আর সাত্তকী কাছে যেতেই সিগারেট প্যাকেট এগিয়ে দিল নীলেশ। টেনে নে, ততক্ষণে অমল এসে যাবে। আমার তো ভেতরে যেতে রীতিমতো ভয় করছে রে সৌনক। কি করে এটা সম্ভব বলতো? ট্যাক্সিতে বসে অনেক ভেবেছি, বুঝলি। ভুল তো কোথাও একটা হয়েছেই, এবং সেটা সম্ভবত অরিজিতেরই। সৌনক আর সাত্তকীর সিগারেট শেষ হবার আগেই অমল এসে পড়াতে তারা বেশি কথা না বাড়িয়ে অরিজিতের বাড়ির ভিতরে চলল। শোভাবাজার এলাকায় উত্তর কলকাতার পুরনো বনেদি বাড়ি। অনেক শরিকের বাস, ঝগড়া বিবাদ লেগেই থাকে। কেউ কারো উপকারেও আসে না, কিন্তু বিবাদে সবাই হাজির। সেরকমই একটা প্রায় অন্ধকার বাড়ির গেট পেরিয়ে ভিতরে ঢুকলো সৌনকরা। খুব যে একটা আসে এ বাড়িতে তাও নয়, আসলে অরিজিৎ চায় না বন্ধুরা এ বাড়িতে আসুক। কারণটাও ওই শরিকি বিবাদ। 2-1বার অবশ্য এসেছে বটে, শেষবারে এসেছিল মাস 3 আগে, সেই বিচ্ছিরি ভয়ঙ্কর ঘটনার পরে। আজও তাদের ঠিক সেদিনের মতো অনুভূতি হতে লাগলো। দরজায় টোকা দিতেই অরিজিৎ দরজা খুলল। ভিতরে আয়। ওরা ভিতরে ঢুকলো। বাইরের ঘর থেকেই দেখা যাচ্ছে ভিতরের ঘরে একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছেন খাটে। এটা কিভাবে সম্ভব? তুই ভালো করে দেখে নিয়েছিস? অরিজিৎ গম্ভীর মুখে মাথাটা কয়েকবার উপর নিচ করে জানালো, হ্যাঁ বাবাই, কোনো ভুল নেই।
আজ ভোর রাতে একটা ট্যাক্সি করে এসেছেন হাওড়া স্টেশন থেকে। এতই জ্বর গায়ে যে ভালো করে কথা বলতেই পারছিলেন না। ট্যাক্সি ড্রাইভার এসে পৌঁছে দিয়ে গেল ঘরে। তারপর থেকে অবস্থা আরও খারাপ হয়েছে। ডাক্তার কাকু এসে দেখে গেছেন, বললেন নিউমোনিয়া হওয়ারই চান্স বেশি। ঘুমের ওষুধ দিয়েছেন, তাই ঘুমাচ্ছে। কিন্তু আমি কি করব কিছুই বুঝতে পারছি না। না না, ঠিক আছে, আগে সুস্থ করে তোল মেসমশাইকে, তারপরে নয় পরের কথা ভাবা যাবে। অরিজিতের বাড়ি থেকে বেরিয়ে উৎপল, নীলেশ আর অমল যে যার পথে চলে গেল। সাত্তকীর আর সৌনকের বাড়ি কাছাকাছি, তাই দুজনে ট্যাক্সি বা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তখনই জয়ন্ত সান্যালের গাড়িটা এসে পাশে দাঁড়ালো। কাঁচ নামিয়ে জানলা থেকে মুখ বার করলেন জয়ন্তবাবু। ইয়ে ফেলু অ্যান্ড কোং, দক্ষিণ মেরুর বাসিন্দা উত্তর মেরুতে কেন? এক বন্ধুর বাড়িতে এসেছিলাম কাকু। এত সকালে বন্ধুর বাড়ি? নতুন কেস টেস পেলে নাকি? জয়ন্ত সান্যালের গোয়েন্দা চোখ সৌনকদের মুখ পড়তে ভুল করেনি। ঠিক কেস কিনা বুঝতে পারছি না, তবে গভীর রহস্য যে আছে তাতে সন্দেহ নেই। বলো কি হে? আরে উঠে এসো গাড়িতে, তাড়া নেই তো তোমাদের? তাহলে আমার অফিসে বসে শোনা যাবে কেসটা, তারপর আমার গাড়ি তোমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। সৌনকরা ঘাড় নেড়ে উঠে বসলো ডেপুটি কমিশনার অফ পুলিশ, গোয়েন্দা বিভাগ, মিস্টার জয়ন্ত সান্যালের গাড়িতে। জয়ন্তবাবুর পাশে বসলো সৌনক, আর সামনের সিটে ড্রাইভারের পাশে সাত্তকী। জয়ন্ত সান্যালের অফিস পৌঁছতেই তার বিশাল টেবিলে জলখাবার আর কোল্ড ড্রিঙ্কস এসে গেল। নাও, খেতে খেতে বলে ফেলো তো ব্যাপারটা। রিজুবাবুর যখন রহস্য মনে হয়েছে, তখন রহস্য অবশ্যই আছে, এবং আমারও সেটা জানা কর্তব্য। জয়ন্ত সান্যাল সৌনককে তার ডাক নামই বেশি ডাকেন। সৌনক খেতে খেতে প্রথম থেকেই বলতে শুরু করলো যতটা সে জানে। আমার সেই বন্ধুর নাম অরিজিৎ ভট্টাচার্য। শোভাবাজার মেট্রো স্টেশনের পাশের গলিতেই বাড়ি। মা অনেকদিন আগেই গত হয়েছেন, তাই শরিকি বাড়িতে নিজেদের ওই ভাগের 3টে ঘর অরিজিৎ আর তার বাবা থাকেন। অরিজিতের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব যে একটা মধুর ছিল তা কিন্তু নয়, বরং দুজনেই দুজনের সম্পর্কে উদাসীন ছিল কোনো এক অজানা কারণে। বেশ কিছুদিন চাকরির সূত্রে বাইরে কাটিয়ে সেই সম্পর্ক আরো আকর্ষণীয় হয়ে পড়ে আপাত দৃষ্টিতে। আর বয়সের সাথে সাথে অরিজিতের বাবার মধ্যে একটু অবসাদও জমে উঠেছিল। মাঝে মাঝেই নিজেকে হারিয়ে ফেলতেন তিনি, আবার হঠাৎ সব মনে পড়ে যায়। যাই হোক, এই মাস 3 আগে কোনো একদিন দুজনের ভেতরে একটু মনোমালিন্য হতেই অরিজিৎকে না জানিয়ে ঘর ছাড়ে অরিজিতের বাবা, টেবিলের উপরে এক টুকরো চিরকুট রেখে, তাতে লেখা, আমাকে খোঁজার দরকার নেই, নিজের ইচ্ছাতেই যাচ্ছি। এই বার্তার পরে অরিজিৎ ও তার মাথা ঘামায়নি, ভেবেছিল কিছুদিন পর নিজেই হয়তো ফিরে আসবে রাগ কমলে, কিন্তু এলেন না। যেটা এলো সেটা হলো একটা টেলিফোন, এই মাস 1.5 আগে। ফোনটা আসে দেবীপুর জিআরপিএফ থেকে। যত দ্রুত সম্ভব মেমারি থানায় পৌঁছতে বলে অরিজিৎকে। দেবীপুর স্টেশনের কাছে এক দুর্ঘটনায় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে। তার পকেটে একটা নোট বইয়ের ছেঁড়া পাতায় একটা নাম এবং 2টো ফোন নাম্বার পাওয়া যায়। তার মধ্যে একটা নম্বর অরিজিতের। শনাক্ত করার জন্যই তাই ওকে ডেকে পাঠানো হয়। তারপর অরিজিৎ শনাক্ত করে তার বাবাকে। কৌতূহল ভরা গলায় প্রশ্ন করলেন গোয়েন্দা বিভাগের বড় কর্তা। না কাকু, ঠিক নিশ্চিতভাবে শনাক্তকরণ বলতে যা বোঝায় তা অরিজিৎ করতে পারেনি। অরিজিতের বাবা যখন গৃহত্যাগ করেন তখন তার পরনে কি পোশাক ছিল সেটা জানতো না, এমনকি বাবার সব জামাকাপড়ের সম্পর্কেও তার স্পষ্ট ধারণা ছিল না। তবে তার বাবা পায়জামা আর ফতুয়া পরতেন। মৃতদেহের পরনেও পায়জামা আর ফতুয়া ছিল। বয়স আন্দাজ তার বাবার বয়সী হবে আর কি। দৈহিক গঠনেও সাদৃশ্য ছিল প্রচুর, কিন্তু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া দেহ, বুঝতেই পারছো, মানে দেখে শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল। বুঝতে পারছি। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে এবং পকেটে অরিজিতের নম্বর পাওয়ায় মৃতদেহ তার বাবার বলেই ধরে নেওয়া হয়। হ্যাঁ ঠিক তাই, মানে তাছাড়া ব্লাড গ্রুপও দুজনেরই বি পজিটিভ। স্বভাবতই এত মিলের পরে আর কোনো সন্দেহ দানা বাঁধেনি আজ ভোর রাতের আগে পর্যন্ত। দেহ শোভাবাজার বাড়িতে এনে যথাবিধি সৎকার ও শ্রাদ্ধ শান্তি করে অরিজিৎ। দেহ আসার পর থেকে শ্মশানে যাওয়া এবং পারলৌকিক কাজকর্মে আমরা সব বন্ধুরাই ওর পাশে ছিলাম। কিন্তু আজ সকালে হঠাৎ খবর পেলাম অরিজিতের বাবা ফিরে এসেছে। প্রথমে ভেবেছিলাম কেউ একটা সস্তা মজা করছে হয়তো, তো যখন জানলাম খবরটা স্বয়ং অরিজিৎ দিয়েছে তখন খটকা লাগলো জানো।
ওর বাড়িতে এসে ভদ্রলোককে দেখলাম এবং অরিজিৎ জানালো ইনি নাকি ওর বাবা। যার সৎকার করেছে সে অন্য লোক ছিল। বেশ ইন্টারেস্টিং কেস তো। তবে খুব বেশি মেরিট নেই কেসটায়। যে লোকটা কাটা পড়েছে কাকতালীয়ভাবে তার চেহারা ও পোশাক অরিজিতের বাবার সাথে মিলে যায়। আর বি পজিটিভ ব্লাড 60% জন মানুষের হয়ে থাকে। এটাও একটা সমাপতন। কেউ লোকটার খোঁজ করেনি, তার মানে লোকটার হয় কেউ নেই অথবা ভবঘুরে টাইপের হবে। কিন্তু কাকু, একটা ভবঘুরে লোকের পকেটে অরিজিতের মোবাইল নম্বর কেন? এত বেশি সমাপতন একটু ছন্দপতন ঘটাচ্ছে নাকি? হয়তো একই ট্রেনে ছিল লোকটা এবং অরিজিতের বাবা। অরিজিতের বাবার পকেট থেকে কাগজটা পড়ে যায় আর লোকটা কুড়িয়ে নিয়ে পকেটে রেখে দেয়। অনেকটা 70-এর দশকের বাংলা সিনেমার মতন বলছেন। অন্য কেউ হয়তো জয়ন্ত সান্যালের সামনে এভাবে কথা বলার সাহস দেখাতো না, কিন্তু সৌনক জয়ন্ত সান্যালের একদা বস অনিরুদ্ধ চ্যাটার্জির ভাইপো আর জয়ন্ত কাকুর আদরের রিজু, তাই তিনি গায়ে মাখলেন না। হেসে বললেন, আচ্ছা আচ্ছা, কিছু একটা ব্যবস্থা হবে। এখন তোমরা বাড়ি যাও, বেলা হয়েছে অনেক। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের বাড়ি পৌঁছে দেবে। জয়ন্ত সান্যালকে ধন্যবাদ দিয়ে সাত্তকীর সাথে ভবানী ভবন থেকে বেরিয়ে এলো সৌনক। এই ঘটনার 3 দিন পরে খবর পাওয়া গেল এবার অরিজিতের সত্যিকারের পিতৃবিয়োগ হয়েছে। আগের রাতে তিনি কাগজের হিসেবে দ্বিতীয়বার ইহলোক ত্যাগ করলেন। একই পরিচয়পত্র নিয়ে 2 জন মানুষের দেহ সৎকারের সময় শ্মশানে বিস্তর ঝামেলা হলো। এবারেও উদ্ধার করলেন জয়ন্ত সান্যাল, কিন্তু কিভাবে তিনি এসব ম্যানেজ করেছিলেন জানা যায়নি। তবে আর ঝামেলা পোহাতে হয়নি অরিজিৎকে। তারও দিন 5 পরে হঠাৎ এক রবিবারে জয়ন্ত সান্যাল এক অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির হয় সৌনকদের বাড়িতে। জেঠুর সাথে কিছুক্ষণ কুশল বিনিময়ের পরে জয়ন্তবাবু সৌনকের সাথে কথা বলতে চাইলেন। অরিজিতের বাবার কেসটা আমি কিছুতেই মন থেকে সরাতে পারছি না। এদিকে কেউ এফআইআর না করার কারণে আইনগতভাবে কোনো ব্যবস্থাও নিতে পারছি না। মেমারি থানাও স্বতঃপ্রণোদিতভাবে কোনো মামলা দায়ের করেনি, অথচ কোথাও একটা বড় গন্ডগোল আছে আমি নিশ্চিত। আমি এখন রিজুবাবুর সাথে সম্পূর্ণ একমত। ঘটনা প্রবাহ যেভাবে ঘটেছে তা একমাত্র 70-এর দশকের বাংলা সিনেমাতেই বানাতো, কিন্তু যুক্তির বিচারে বড়ই বেশি সাজানো মনে হচ্ছে। যেন কেউ সুকৌশলে ইচ্ছে করে পুলিশের চোখে ধুলো দিতে চাইছে। তাই আমি চাই এই কেসটা রিজু বেসরকারিভাবে তদন্ত করুক। যে কোনো রকমের সাহায্য করবে আমাদের পুলিশ বিভাগ। সৌনকের তো আনন্দে একটু নেচে নিতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু জেঠুর বকুনির ভয়ে মুখে বলল, আমি কি পারবো? মানে এত দূরে গিয়ে তদন্ত করা, তারপর অচেনা অজানা জায়গা, সাংঘাতিক সব প্রতিপক্ষ। না কাকু, আমার পক্ষে সম্ভব হবে না বোধহয়। এই বলেই ঠোঁট টিপে ইঙ্গিতে অনিরুদ্ধ চ্যাটার্জিকে দেখিয়ে দিয়ে মুচকি হাসল সৌনক। তাহলে দোকান থেকে চুড়ি কিনে এনে হাতে পরে নাও, আর ঘরে বসে ঘরকন্যা সামলাও। আহাম্মক আর কাপুরুষ কোথাকার। বই থেকে মুখ না তুলেই জলদ গম্ভীর কণ্ঠে বললেন অনিরুদ্ধ চ্যাটার্জি। কাকু ভাইপো তো তলে তলে শার্ট করেই রেখেছ, আর আমার সামনে নাটক হচ্ছে। ভুলে যাও না, আমি দুর্নীতি দমন শাখার প্রধান ছিলাম। আমাকে ঠকানো এত সহজ নয়। এবারে জয়ন্ত সান্যাল ভুরু নাচিয়ে ইঙ্গিতে জিজ্ঞাসা করলো সৌনককে, কেমন জব্দ? ভবানী ভবনে জয়ন্ত সান্যালের অফিসে বসে আছে সৌনক আর সাত্তকী। তাদের জন্য দরকারি কাগজপত্র তৈরি করা হচ্ছে। এছাড়া জয়ন্ত সান্যাল নিজের লেটার হেডে একটা প্রশংসাপত্র এবং সাহায্য করার জন্য সুপারিশনামা লিখে দিলেন। অবশ্য খুব প্রয়োজন না হলে এগুলো দেখাবার দরকার নেই। সংশ্লিষ্ট থানাগুলোতে আমার অফিস থেকে তোমাদের পরিচয়, নাম ও ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা তোমাদের সব রকম সাহায্য করবেন। আর আমার দ্বিতীয় মোবাইল নম্বরটা তো তোমার কাছে আছেই, সেটাতে সব সময় পাবে আমাকে। আরে তুমি আছো বলেই তো ভরসা করে যাচ্ছি এত দূরে। অভিজ্ঞতা বলতে তো আমাদের তেমন কিছুই নেই। অভিজ্ঞতা তো কিনতে পাওয়া যায় না রিজুবাবু, অর্জন করতে হয়, এবং তার জন্য অনেক ব্যর্থতা, পরাজয়ের মুখোমুখি দাঁড়াতে হয়। জানি না তোমরা সফল হবে নাকি ব্যর্থ হবে, কিন্তু অভিজ্ঞ হবে নিশ্চয়ই। আমার অভিজ্ঞ চোখ তোমার মধ্যে আগামী দিনের একজন সফল গোয়েন্দা দেখতে পেয়েছে। তাই আমি চাই আমি রিটায়ার করার আগে
তোমাকে একটা জায়গা পর্যন্ত পৌঁছতে সাহায্য করতে। তা কোথা থেকে শুরু করবে ভাবছো? প্রথমে অরিজিৎকে দিয়েই শুরু করব। অনেক তথ্য অসম্পূর্ণ এখানে। তারপরে যেতে চাই দেবীপুর স্টেশন, মানে যেখানে ওই মৃতদেহটি পাওয়া গিয়েছিল আর কি। আর তারপর পাল তুলে দেবো। তদন্তের বাতাস যেদিকে ঠেলে নিয়ে যায় চলে যাব। বলে হাসল সৌনক। কথা বলতে বলতেই ওদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয় সব কিছু চলে এলো। তোমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিই সব সময়ের জন্যে। না কাকু, আমার বয়স অল্প, তাই খুব একটা কেউ পাত্তা দেবে না। সেটাই দরকার আমাদের। গাড়ি নিয়ে গেলে ব্যাপারটা অনেক ফর্মাল হয়ে যাবে, তদন্তের জন্য সেটা ভালো হবে না। তবে কেউ অসহযোগিতা করলে তোমার চিঠিটা তো আছেই, আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে শুরু করে দাও তোমরা। আর হ্যাঁ শোনো, পূর্ব বর্ধমানের এসপি মিস্টার জোয়ারদারকে আমি পার্সোনালি জানিয়েছি। আর মেমারি থানার ইনচার্জ আছে হিমাংশু লাহিড়ী, আমার খুব ভক্ত। ও তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে আনঅফিসিয়ালি। যা যা লাগবে ওকে জানিও। বেস্ট অফ লাক মাই ডিয়ার ইয়াং ম্যান। জয়ন্ত সান্যালের অফিস থেকে অরিজিতের বাড়ি যাবার পথে সাত্তকী বলল, আমি তো ভেবেছিলাম জয়ন্ত কাকু তোকে একটা রিভলভার দেবেন, 6টা গুলিওয়ালা, ফেলুদার মতো ঠাই 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 ঠাই। গর্ধব, রিভলভারের জন্য লাইসেন্স লাগে, কাউকে যখন তখন দিয়ে দেওয়া যায় না। আর তোর মতন পেঁচাইও সাথে থাকতে ফেলুদা হতে রিভলভার লাগবে কিসে? খোঁচাটা গায়ে মাখল না সাত্তকী। না তা ঠিক নয়। উফ, গায়ে কাঁটা দিচ্ছে। সরকারি মদতে বেসরকারি তদন্তে ভাবতেই বেশ একটা রোমাঞ্চ হচ্ছে মশাই। সাথে রিভলভার থাকলে জমে যেত। আমি বিপদে পড়লে তুই পরে বলতে পারতিস, হয় আমি এই অপমানের বদলা নেব, নয়তো 345 টাকা দিন। সাত্তকীর নাটকীয় ডায়লগের খিচুড়ি বানিয়ে খড়খড়ে গলায় বলে উঠল ট্যাক্সি ড্রাইভার। এই তো অরিজিতের বাড়ি। আচ্ছা, সত্যি তোর মৃতদেহটি দেখে একবারও মনে হয়নি যে ওটা তোর বাবার মৃতদেহ নয়? তুই তো সবই জানিস আমাদের সম্পর্ক কেমন ছিল। বাবা লোকটার খুঁটিনাটি আমি কোনোদিনই লক্ষ্য করিনি। আজ খুব আফসোস হয় জানিস। মনে হয় আমি লোকটার বাইরেটাই দেখলাম শুধু, একবারও তার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করলাম না। আমাকে কত ভালোবাসতো আমি বুঝতেই পারিনি সৌনক। না হলে শরীরের ওই অবস্থা নিয়ে কেউ শেষবারের মতন অপদার্থ ছেলের কাছে ফিরে আসে বল? চোখ মুছতে মুছতে বলল অরিজিৎ। আমি ভাবতেই পারিনি বাবা আমার মোবাইল নাম্বার জানে। আর ওই একটা জিনিসই আমাকে ধন্দে ফেলে দিল। বাবা না হলে আমার নাম্বার তার পকেটে থাকবে কেন? তবু যে সন্দেহ হয়নি তা নয়, কিন্তু ভাবলাম যদি বাবা হয় তাহলে ছেলের হাতে মুখাগ্নি থেকে কেন বঞ্চিত হবেন? ঠিক কি কারণে সন্দেহ হয়েছিল বলতো তো? বাবার মাথায় চুল অত পাকা ছিল না, কিন্তু শুনেছিলাম দারার মৃত্যু সংবাদ শোনার পর শাহজাহানের চুল নাকি রাতারাতি সাদা হয়ে গিয়েছিল। ভাবলাম দুশ্চিন্তায় এই কদিনে পেকেছে হয়তো। তাছাড়া ভদ্রলোকের হাতে একটা আংটি ছিল, যেটা খুব অদ্ভুত আর দামি পাথর বসানো বলেই মনে হয়। বাবার হাতে ওরকম কিছু ছিল কি ঠিক মনে করতে পারিনি সেই সময়। আজ মনে হচ্ছে ছিল না বোধহয়, কারণ এত দামি আংটি পরার মতন সচ্ছলতা আমাদের নেই, তুই তো জানিস। আংটিটা কোথায়? দেখাচ্ছি, দাঁড়া। অরিজিৎ উঠে আলমারি খুলে আংটিটা এনে সৌনকের হাতে দিল। আচ্ছা, আংটিটা কি আমি রাখতে পারি একটু আমার কাছে? রাখ না, জিজ্ঞাসা করার কি আছে? আচ্ছা, তুই বললি লোকটার পকেটে তোর ফোন নাম্বার ছিল। তা এমনও তো হতে পারে লোকটা আসলেই তোর পরিচিত, অ্যাক্সিডেন্টে চেহারা নষ্ট হয়ে গেছে বলে হয়তো চিনতে পারিসনি। নম্বর হয়তো তুই দিয়েছিলিস তাকে। ধুর, জানিস তো আমি কেমন। নিজের বাবার সাথেই বন্ধুত্ব হলো না, তো বাবার বয়সী অন্য লোককে কি নাম্বার দেব? বেশ, তাহলে ধরে নিলাম মেসমশাইয়ের কাছ থেকে লোকটা নম্বরটা পায়, কিন্তু নম্বরটা তার পকেটে কেন? দেখ, মেসমশাই কিন্তু বেশ কয়েকদিন ঘর ছাড়া ছিলেন। এর মধ্যে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, সেসব কিন্তু আমরা কিছুই জানি না। আমরা ধরেই নিচ্ছি কেন যে কোনো অপরাধী ঘটেছে। আরে এমনও তো হতে পারে যে মেসমশাই লোকটিকে নম্বর দিয়েছিল অরিজিৎকে ফোন করার জন্য, কারণ উনি মোবাইল ব্যবহার করেন না। হয়তো কোনো খবর দিতে চেয়েছিলেন, তার আগেই লোকটার অ্যাক্সিডেন্ট হয়। যা, তাহলে কোনো রহস্যই নেই বলছিস? হা,
ধীরে বন্ধু, ধীরে, এত ভেঙে পড়ো না। ব্যাপারটা এতটা সরল নয়। যখন মৃতদেহ এখানে আনা হয়, আমি পোস্টমর্টম রিপোর্টটা দেখেছিলাম। তাতে বেশ কয়েকটা সন্দেহজনক ব্যাপার ছিল, যা সেই সময় অবান্তর মনে হলেও এখন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো মৃত্যুর সময়, রাত 10টা থেকে 1টার ভিতরে। প্রশ্ন হচ্ছে, এত রাতে অরিজিৎকে ফোন করতে বের হবে কেন লোকটা? সেটা তো দিনের বেলাতেও অনায়াসে করতে পারতো, তাই না? যাক বাবা, আমি তো ভাবলাম এত ঢাকঢোল পিটিয়ে বেড়ালের বিয়েতে যাচ্ছি। আচ্ছা অরিজিৎ, ভালো করে মনে করে দেখতো, মেসমশাই ঘর ছাড়ার পর থেকে তোর কাছে কোনো অজানা নাম্বার থেকে কল এসেছিল? হ্যাঁ, এসেছিল 2বার, কিন্তু দুর্ভাগ্য যে 2বারই আমি কল রিসিভ করতে পারিনি। রিং ব্যাক করে জানলাম দুটো আলাদা আলাদা পাবলিক টেলিফোন বুথ থেকে করা। নম্বর দুটো দিতে পারবি? পারবো বোধ হয়। একটু খুঁজে নম্বর দুটো দিল অরিজিৎ। তোর নম্বর লেখা সেই কাগজটা কোথায়? সেটা তো মেমারি থানায় রয়েছে, পুলিশের কাছে। আচ্ছা, এই আপাতত চলি রে, বুঝলি? দেখি পরে দরকার হলে ফোন করব। ওর বাবার একটা ছবি চেয়ে নিয়ে সৌনক আর সাত্তকী বেরিয়ে এলো অরিজিতের বাড়ি থেকে। অত কেম দেবীপুর, হোয়েন টুমরো মর্নিং। সকাল 8টা দিনের হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেন ধরল সৌনক আর সাত্তকী। কাল যে বললি দেবীপুর যাবি, তাহলে মেমারির টিকিট কাটলি কেন? আমি আর তুই তো ব্যোমকেশ বক্সী আর অজিত বন্দ্যোপাধ্যায় নই যে আমরা গেলেই স্টেশন মাস্টার কি সৌভাগ্য আপনাদের পায়ের ধুলো পড়লো আমার এই স্টেশনে, আমি ধন্য বলে হাত কচলাতে কচলাতে আমাদের অ্যাক্সিডেন্ট স্পট দেখিয়ে দেবে। তার জন্য আমাদের আগে মেমারি থানায় যেতে হবে, গিয়ে ইন্সপেক্টর মিস্টার হিমাংশু লাহিড়ির সঙ্গে দেখা করতে হবে। আর ওখানে তোর শ্বশুর বাড়িও তো নেই, তাই না? তাই থাকা খাওয়ার জন্য একটা হোটেল তো দেখতে হবে। সাত্তকীকে বেশ করে খোঁচা দিল সৌনক। আরে তুই নিজেকে এত কম ভাবছিস কেন? তুই না আমাদের ছোট ফেলুদা? কে বলতে পারে হোটেলের বদলে ক্যালকাটা লজ পেয়ে গেলাম, যেখানে ম্যানেজার মিস্টার চক্রবর্তী হাত কচলাতে কচলাতে বলবেন, মিস্টার মিত্তির ধুরি মিস্টার চ্যাটার্জি, এখানে এই লজে উঠে আপনার একটা কীর্তি কিন্তু রেখে যাওয়া চাই। পাল্টা খোঁচা দিল সাত্তকী। দুই বন্ধু হো হো করে হেসে উঠতেই প্রায় 39টা মাথা তাদের দিকে ঘুরে গেল। মেমারি থানায় পৌঁছাতে কোনো অসুবিধা হলো না, কিন্তু ঢুকতেই তারা বুঝতে পারল জয়ন্ত সান্যাল কি করে রেখেছেন তাদের জন্য। শুধু স্যালুটটাই যা ঠুকতে বাকি রেখেছে কনস্টেবলরা। ইনচার্জ মিস্টার হিমাংশু লাহিড়ী কিন্তু অমায়িক লোক। যেতেই জলখাবারের প্লেট এসে গেল, হেঁকে ডেকে জিপ রেডি করতে বলে দিলেন। থানা থেকে বেরিয়ে সোজা সৌনকদের নিয়ে গেলেন একটা হোটেলে। ম্যানেজারের সাথে আলাপ করিয়ে বললেন, ইনি গোবিন্দ দে, এখানকার ম্যানেজার। ওনাকে বলা আছে, কোনো অসুবিধা হবে না। মিস্টার লাহিড়ী, ব্যাপারটা একটু বেশি ওজনদার হয়ে যাচ্ছে। মানে পুলিশ এত বেশি ঢুকে পড়লে আমাদের কাজ করতে খুব অসুবিধা হবে। আমরা এখানে সাধারণ বোর্ডারের মতোই থাকতে চাই, আলাদা সুবিধার কোনো দরকার নেই। বেশ, তাই হবে। বলেই ম্যানেজারের দিকে ফিরে চোখ টিপলেন মিস্টার হিমাংশু লাহিড়ী। তাই দেখে গোবিন্দবাবু ঘাড় নেড়ে সমজদারের মতো হাসতে লাগলো। আর আরেকটা কথা, জয়ন্তদা আমার নিজের দাদার মতোই, তাই তোমরা আমাকে মিস্টার লাহিড়ী না বলে লাহিড়ী দা বা হিমাংশু দা বললে খুশি হব। আচ্ছা, তাই ডাকবো, লাহিড়ী দা। হেসে ঘাড় নাড়ল সৌনক। দাদা, এখন একবার দেবীপুর অকুস্থলে যেতে চাই, কিন্তু আপনি আপনার জিপ বা বর্দি পরা কেউ না গেলেই ভালো হয়। আপনি সাদা পোশাকের কাউকে দিন, যাতে স্টেশন মাস্টার সহযোগিতা করে। কোনো অসুবিধা নেই, একজন সেপাই দিচ্ছি, পথেই ওর বাড়ি। যাবার পথে পোশাক বদলে নেবে, আর একটা অটো রিক্সা ভাড়া করে দিচ্ছি। অনেক ধন্যবাদ লাহিড়ীদা, আমরা জায়গাটা দেখে সোজা থানায় আসছি। মৃতের সঙ্গে যা যা ছিল একবার দেখব। এক টুকরো কাগজ আর একটা আংটি ছাড়া তো আর কিছুই ছিল না প্রায়। কাগজটা ফাইলে আছে, আংটি পার্টির কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। হ্যাঁ, আংটিটা এখন আমার কাছেই আছে, কাগজটাই দেখতে চাই। আচ্ছা বেশ, ঘুরে আসছি হিমাংশুদা। স্টেশনে পৌঁছে কনস্টেবল দাস চলে গেল স্টেশন মাস্টারের সাথে কথা বলতে। সাথে করে নিয়ে এলো একটা 24-25 বছরের ছেলেকে। গিয়ে মাস্টারবাবু এনাকে দিলেন সাথে, বললেন কি ইনি সব বলতে পারবেন। উনি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, সেই দিন ঘটনার সময় উনিই ছিলেন। নমস্কার, আমি শুভময় সেন।
সৌনক আর সাত্তকী। সৌজন্য বিনিময়ের পরে ঘটনাস্থলের দিকে চলল। মাস দেড়েকের বেশি সময় অতিক্রান্ত, তাই তেমন কিছু পাওয়া গেল না খুঁজে। তবে খুব খুঁটিয়ে নজর করলে অনেকটা জায়গা জুড়ে পাথরে আর লাইনের নিচে রক্তের কালচে ছোপ চোখে পড়ে কোথাও কোথাও। পাশের একটা ঝোপের দিকে অনেকক্ষণ তাকিয়ে কি যেন দেখল সৌনক। ঝোপের পাশ থেকে একটা মাটির রাস্তা গিয়ে পিচ রাস্তায় মিশেছে। লোকজন স্টেশনে আসার শর্টকাট রাস্তা বানাতে চলে চলে এমন পথ তৈরি করে ফেলে। বডিটা কোন দিক থেকে কোন দিকে ছিটকে ছিল? শুভময় দেখিয়ে দিল। বডিটা কোন দিকে ছিল প্ল্যাটফর্মের, আপ না ডাউন? আগে আপ। তার মানে যদি আত্মহত্যা হয় তবে প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দেবার চান্স কম। ঠিক বলেছেন। প্ল্যাটফর্ম থেকে গাড়ির সামনে ঝাঁপ দিলে বাতাসের চাপে বডি সাধারণত প্ল্যাটফর্মের দিকেই সরে আসে। এক্ষেত্রে উল্টো দিকে গেছে। তাই যদি ঝাঁপ দেবার কেস হয় তবে ওপাশ থেকেই হয়েছে। আর রাত যতই হোক প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিলে কেউ না কেউ ঠিক দেখতে পেত। তাছাড়া ট্রেনের ড্রাইভার কনফার্ম করেছে বডি প্ল্যাটফর্মের উল্টো দিক থেকেই এসেছিল। তাই ড্রাইভার ঝাঁপ দিতে দেখেছে? না, ঠিক পরিষ্কার করে বলেনি, তবে বডি ঝোপের দিক থেকে এসেছিল কনফার্ম করেছে। ধন্যবাদ। আচ্ছা, কটা নাগাদ ঘটে ঘটনাটা? এই রাত 10:50 নাগাদ। ওই সময় 12321 আপ হাওড়া মুম্বাই মেল পাস করছিল দেবীপুর। ড্রাইভার ঘটনার পরেই স্টেশনে জানায়। আচ্ছা, চলুন যাওয়া যাক। অনেক ধন্যবাদ শুভময় বাবু, আমাদের কাজ আপাতত শেষ এখানে। সৌনকরা স্টেশন থেকে বেরিয়ে মেমারি থানার দিকে চলল। হিমাংশুবাবু ফাইল বের করেই রেখেছিলেন। কাগজের টুকরোটা সৌনকের হাতে ধরিয়ে দিলেন। একটা রুল টানা নোটবুক থেকে ছিঁড়ে নেওয়া পাতা। উপরে লেখা একটা নাম্বার, আরেকজনের নাম, নিচে আরেকটা ফোন নাম্বার, যেটা অরিজিতের নাম্বার। লেখাটা ছিল ঠিক এইভাবে, যার উপরের লাইনে লেখা আছে I.H.J LAN জালান। সঙ্গে নাম্বার দেওয়া আছে 8472116201। আর নিচের লাইনটায় 9888092721। সৌনক দেখা মাত্রই মোবাইল বের করে উপরের নম্বরে কল করতে যেতেই হিমাংশুদা বললেন, লাভ নেই, ওই নম্বরে কোনো অস্তিত্ব নেই। আমি কল করে দেখে নিয়েছি, সেজন্যই তো দ্বিতীয় নম্বরে যোগাযোগ করি আমি। কিন্তু কেউ মৃত্যুর আগে একটা ভুল নম্বর নিয়ে কেন আত্মহত্যা করবে? লাহিরিদা, কাগজটা আমি একটু রাখতে পারি আমার কাছে? নিশ্চয়ই, এমনিও দিতে আপত্তি ছিল না। তার উপর জয়ন্তদার অর্ডার, না দিয়ে এই বয়সে চাকরি খোয়াবো? ও ও আর একটা কথা তোমাকে বলাই হয়নি সৌনক। ভদ্রলোকের ভিসেরা রিপোর্টে কিন্তু হেভি ডোজের ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে। ভদ্রলোক বোধহয় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার প্ল্যান করেছিল। পরে যাতে বাঁচার কোনো চান্স না থাকে এই ভেবে মত বদলে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। হ্যাঁ, আমি পোস্টমর্টমের রিপোর্টের কপি দেখেছি, মনে আছে ব্যাপারটা। কেসটা নিয়ে কৌতূহল জাগার এটাও একটা কারণ। কিন্তু আপনি শিওর এটা আত্মহত্যার কেস? কিন্তু জয়ন্তদা বললেন তোমার বন্ধুর বাবার মৃতদেহের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছিল এই বডিটা নিয়ে। তাই আসলে ইনি কে সেটা জানার জন্যই কেস রিওপেন করছি। হ্যাঁ, আমার মনে হয় তার থেকেও বেশি কিছু জানতে পারেন দাদা। আপনাকে দুটো পিসিও এর নাম্বার দিচ্ছি, একটু দেখুন তো লোকাল পিসিও বুথ কিনা। বেশ বেশ। আর কিছু না, আপাতত একটু রেস্ট নিতে হবে, পরে আবার কথা হবে। হ্যাঁ। হিমাংশুবাবুকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো দুজনে। হোটেলে ফিরে লাঞ্চ করে বিছানায় শুয়ে সিগারেট টানতে টানতে সৌনক বলল, এবার একটু মগজস্ত্রটাকে কাজে লাগাতে হবে রে সাত্তকী। কেসটা যত সহজ ভেবেছিলাম ততটা নয়।
অনেক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয় রে। ঘুমের ওষুধ খেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয়, এ কথা বাপের জন্মে শুনিনি। তারপর এমন নম্বর পকেটে যার অস্তিত্ব নেই। আচ্ছা, এমনও তো হতে পারে তাড়াহুড়োতে নম্বর টোকার সময় একটা ডিজিট ভুল হয়ে গেছে লিখতে। হতেই পারে। সৌনক ধোঁয়ার রিং ছেড়ে বলল, ভুল আরো করেছে। IH জালান নামটা লেখার সময় সব লেটার ক্যাপিটালে আর দুটো স্মল। অদ্ভুত না ব্যাপারটা? হ্যাঁ রে, এটা আমিও খেয়াল করেছি জানিস, কিন্তু মরতে চলেছে তো, তাই ছোট বড় নিয়ে মাথা ঘামাইনি হয়তো। আত্মহত্যা করতে এসে কেউ প্ল্যাটফর্ম ছেড়ে ঝোপঝাড় ভরা দিক থেকে লাফ দেবে কেন? আর ট্রাই যদি করবে তাহলে স্টেশনেই বা কেন? অন্য কোনো জায়গা থাকতে, অন্য কোনো জায়গা থেকেও লাফ দিতে পারত। রক্তের পরিমাণই বা এত বেশি কেন? ড্রাইভার কেন পরিষ্কার করে বলতে পারলো না যে কেউ তার ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে? পকেটে ভুল ফোন নাম্বারওয়ালা কাগজ, অরিজিতের নম্বরই বা কেন? ধাঁধা ধাঁধা, মস্ত ধাঁধা। তরাক করে উঠে বসে সাত্তকের কাছে ফোন নাম্বার লেখা কাগজটা চাইল সৌনক। সাত্তকী কাগজটা হাতে দিতেই এক মনে কাগজটা দেখতে লাগলো সৌনক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস সাত্তকী? অরিজিতের নম্বর আর জালানের নম্বর দুটো আলাদা পেনে লেখা, রেখা দুটো অন্য রকম। এর মানে দুটো নম্বর একই দিনে লেখা হয়নি। তাই যদি হবে তাহলে যে নম্বরটা সেদিন জরুরি ছিল সেটা একটা পাতায় লিখে নিলেই পারতো। পুরনো একটা নাম্বার লেখা কাগজ কেন নিল? আলাদা পেন দিয়ে লেখা নাকি? ওই আগে তো খেয়াল করিনি। ওহ, তোর দৃষ্টিশক্তিও বটে। কোনটা আগে লেখা কোনটা পরে লেখা সেটাও বলতে পারবি নাকি? পারবো। অরিজিতের নম্বরটা আগে লেখা। কিভাবে বুঝলি? দেখ, এটা একটা নোট বইয়ের পাতা, তাই তো? আর লেখা হয়েছে বল পেন দিয়ে, অর্থাৎ বেশ জোরেই চাপ দিয়ে লিখতে হয়। ফলে কাগজ পাতলা হলে উল্টো দিকে একটা উঁচু ছাপ পড়ে যায়। আবার নোট বই বন্ধ করে রেখে দিলে সেই ছাপ আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। এখানে দেখ, অরিজিতের নম্বরের চেয়ে অন্য লেখাটার পেছনের দাগটা অনেক বেশি উঁচু, তার মানে এটা পরে লেখা হয়েছে। ধন্যি বাবা তোর বিশ্লেষণ ক্ষমতা। এরকম ভাবা যায় তাই তো জানতাম না। কপালে জোর হাত ঠেকিয়ে বলল সাত্তকী। তবে তুই একটা কথা ঠিকই বলেছিস, তাড়াহুড়োতে একটা দুটো ডিজিট ভুল লিখলেও লিখতে পারে মিস্টার জালানি। এটা একটু যাচাই করা দরকার। বলেই হিমাংশু লাহিড়িকে কল করলো সৌনক। ওপাশ থেকে সাড়া মিলতেই বলল, গুড আফটারনুন লাহিড়িদা, ডিস্টার্ব করলাম না তো? আচ্ছা আচ্ছা দাদা, একটা খবর বের করতে হবে। খুব কঠিন কাজ, তবু যদি পারা যায়। বলছি, কাগজে যে নম্বরটা রয়েছে, মানে অরিজিতেরটা বাদে যেটা রয়েছে, সেটার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে একটা ইনফরমেশন নিতে হবে যে তাদের কতজন গ্রাহকের নাম IH জালান এবং কতজনের কাগজে দেওয়া নম্বরের কাছাকাছি নম্বর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় লাগলেও ক্ষতি নেই। সত্যি দুটোই লোকাল PCO বুথ? ও আচ্ছা আচ্ছা, আপনি আসছেন এখানে সন্ধ্যের দিকে, তাই তো? বেশ, তাহলে তখনই কথা হবে। রাখি। ওকে। কল কেটে দিল সৌনক। দেখলো সাত্তকী কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আপাতত একটু ঘুম লাগা, ঘন্টা তিনেক। সন্ধেবেলা লাহিড়িদা আসবে, তখন আবার কথা হবে। কোলবালিশটা আঁকড়ে ধরে অন্য পাশে ঘুরে শুয়ে পড়ল সৌনক। ইন্সপেক্টর হিমাংশু লাহিড়ী এলেন সন্ধ্যে 7:30 নাগাদ। গরম গরম পকোড়া আর চা বলে এলাম। তারপর বিশ্রাম ঠিকমতো হয়েছিল তো? যা জামাই আদর করে খাওয়ালো, কিছুদিন এই আদর খেলে খোঁজ নিতে হবে গোবিন্দবাবুর কোনো মেয়ে আছে কিনা। 2 মেয়ে থাকলে 2 জামাই প্রস্তুত। সবাই একসাথে হো হো করে হেসে উঠল সাত্তকীর কথায়। আর যাই হোক, তোমার জালানবাবুর খোঁজ করেছিলাম। এমনিতেই ঠিকঠাক পথে এসব জানা খুব কঠিন, কিন্তু বাঁকা পথে এক পরিচিতের কাছ থেকে খবর নিলাম IH জালান বলে কোনো গ্রাহকই নেই। কয়েকজন জালান এবং কয়েকজন H জালান পাওয়া গেছে, কিন্তু নো IH জালান। আরও দুঃসংবাদ, ওই নম্বরের আশেপাশে
আই বা এইচ তো দূরের কথা, কোনো জ্বালানি নেই। হিমাংশুবাবুর কথা মন দিয়ে শুনল সৌনক। তারপরে বলল, স্বাভাবিক, আমিও তাই আন্দাজ করেছিলাম যে পাওয়া যাবে না। তবে যাচাই করে নেওয়া খুব জরুরি ছিল হিমাংশুদা। এবার আরেকটা কৌতূহলের মীমাংসা করে দিন তো। হিমাংশুবাবু নড়ে চড়ে বসলেন। কি কৌতূহল বলো? সৌনক কিছু বলার আগেই বেয়ারা পকোড়া আর চা নিয়ে ঢুকলো। সে চলে না যাওয়া পর্যন্ত কেউ কোনো কথা বলল না। আগে চা আর পকোড়াগুলো সদ্গতি হোক, তারপর তোমার প্রশ্ন শুনবো। নাও নাও, শুরু করো ঠান্ডা হয়ে যাওয়ার আগে। বলতে বলতে নিজেই একটা উঠিয়ে নিলেন। কিছুক্ষণ চুপচাপ পকোড়া ভক্ষণ চলল। তারপর চায়ে চুমুক দিয়ে সোফায় শরীরটা এলিয়ে দিয়ে মিস্টার লাহিড়ী বললেন, তাহলে এবার শোনা যাক তোমার কি ব্যাপারে সন্দেহ জেগেছে সৌনক। না লাহিড়িদা, ঠিক সন্দেহ নয়, তবে একটু অস্বাভাবিক থেকেছে ব্যাপারটা। অকুস্থলে, মানে ওই দেবীপুর স্টেশনে যেখানে কাটা পড়ে বডিটা, এক্সপ্রেস ট্রেন দেহকে অনেক দূর ঠেলে নিয়ে যায়। পুরো জায়গাটা জুড়েই লাইন এবং পাথরে শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ দেখেছি, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু যেখান থেকে লাইনে রক্তের দাগ শুরু হয়েছে আর ঠিক আগে ঝোপের গায়ে অনেকখানি শুকিয়ে যাওয়া রক্ত দেখলাম। সেটা কিভাবে এলো বুঝতে পারছি না। আর ঝোপের অনেক ডালপাতা ভাঙা। ঝোপটা পায়ে চলা পথটাকে এমনভাবে আড়াল করে রেখেছে যে... সৌনকের কথা শেষ হবার আগেই ঠক করে কাপটা নামিয়ে রাখলেন হিমাংশু লাহিড়ী প্লেটের উপর। তারপর চোখ বড় বড় করে বললেন, জয়ন্তদা তোমার ঢালাও প্রশংসা করেছিলেন বটে, কিন্তু তুমি যে একটা রত্ন তা আগে বুঝিনি। তুমি এই লাইনেই থেকো সৌনক, অনেক নাম করবে। আসলে আমারই ভুল তোমাকে কথাটা না জানানো। আসলে সেদিন ট্রেনে একজন নয়, দুজন কাটা পড়েছিল। দ্বিতীয়জন অবশ্য কাটা পড়েনি, তবে ট্রেনের গায়ে ধাক্কা লেগে ছিটকে ঝোপের ওপর পড়ে এবং প্রায় সাথে সাথেই মারা যায়। সম্ভবত ছেলেটি ভিকটিমকে আত্মহত্যা করতে দেখে ফেলে এবং শেষ মুহূর্তে বাঁচাবার চেষ্টা করতে গিয়ে ট্রেনের গায়ে ধাক্কা লেগে নিজের প্রাণ দেয়। পকেটে পরিচয়পত্র ছিল, তাই শনাক্ত করতে অসুবিধা হয়নি। বাড়িতে খবর দিতেই তার স্ত্রী এবং ভাই এসে বডি নিয়ে যায়। সেজন্যই তোমাকে আর বলা হয়নি। কোথায় বাড়ি ছেলেটার, আর বয়স কত? তার স্ত্রী বা ভাই কেউ কিছু বলতে পেরেছে কেন সে অত রাতে স্টেশনে গিয়েছিল? আর দ্বিতীয় বডি, মানে মৃত ব্যক্তিকে তারা চিনতে পারেনি? ছেলেটি থাকতো এই মেমারিতেই, নাম প্রভাস মিত্র। কাপড়ের ব্যবসা করত। হসপিটাল মোড় ছাড়িয়ে কদমপুকুর ব্রিজটা পার করেই বাঁদিকে গেলে ফুটবল মাঠটার আগেই তার বাড়ি। বয়স আন্দাজ 40-42 হবে। স্ত্রী বা ভাই শুধু বলল ব্যবসার কাজে প্রায়শই তাকে দেবীপুরে যেতে হতো। তাগাদা সেরে ফিরত, তাই রাত হতো। সেদিনও গিয়েছিল দেবীপুরে, কিন্তু নিয়তি তাকে নিয়ে যায় আত্মহত্যা করতে যাওয়া লোকটাকে সাহায্য করতে। আর পরিণাম এমন মর্মান্তিক হবে তারা স্বপ্নেও ভাবেনি। না, দ্বিতীয় বডি সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি। স্ত্রী আর ভাই এসেছিল শুধু? বাবা মা নেই ছেলেটার? মা নেই, বছর 10 হলো গত হয়েছেন। বাবা আছেন, তবে ব্যবসার কাজে রাজ্যের বাইরে ছিলেন সেই সময়। বুঝলাম। যাক, একটা কৌতূহল তো মিটল। সাত্তকী মাথা নেড়ে বলল, একেই বলে নিয়তি। একজন জীবন দেবে বলেই এলো, আর একজন বাঁচাতে এলো। বিধাতা দুজনকেই কাছে টেনে নিলেন। স্যাড। লোকটা তবু বয়স হয়েছিল, কিন্তু ছেলেটার এমন কি বা বয়স? ঘরে যুবতী বউ আর ছোট ভাই। আচ্ছা, ভাইয়ের বয়স কত? এই 27-28 হবে। ছোটখাটো অর্ডার সাপ্লাইয়ের কাজ করে, চাকরি করছে, পায়নি এখনো। আচ্ছা, আমাকে ছেলেটির বাড়ির ঠিকানাটা একবার দেওয়া যাবে লাহিড়িদা? নিশ্চয়ই দেওয়া যায়, তবে লাভ কিছু হবে বলে মনে হয় না। পুলিশ ওদের অনেকভাবে খুঁটিয়ে জেরা করেছে, কিছুই জানে না ওরা। বরং নিজেরাই ঘটনার আকস্মিকতা এখনো মেনে নিতে পারেনি। না না, আমি জেরা করব না। আসলে বোঝেনি তো, গোয়েন্দারা আগে সবাইকে সন্দেহ করে,
পরে একজন একজন করে যাচাই করে সন্দেহ তালিকা থেকে বাদ দিয়ে লক্ষ্যে পৌঁছায়। জাস্ট একবার নিজে কথা বলে নিঃসন্দেহ হতে চাইছে। গোয়েন্দা পরিচয়ে যাব না, আমরা ওই ছেলেটার বন্ধু হিসেবে যাব। ঠিক আছে, কাল থানা থেকে নিয়ে যেও। আচ্ছা, আজ চলি, একবার থানায় যেতে হবে। কাল দেখা হচ্ছে। শুভরাত্রি। পরের দিন থানা থেকে ঠিকানাটা নিয়েই তাড়াতাড়ি ছেলেটার বাড়িতে পৌঁছলো সৌনক আর সাত্তকী। বন্ধুর পরিচয় দেওয়ায় কোনো অসুবিধা হলো না। হ্যাঁ, বলেছিল বটে প্রভাস। আফিমা তো বোধহয় বছর 10 হলো গত হয়েছেন, তাই না? হ্যাঁ, আপনি জানেন দেখছি। আচ্ছা, একটু চা করি তাহলে। তা মন্দ হয় না, অবশ্য যদি আপনার খুব অসুবিধে না হয়। খুব বিনয়ের সঙ্গে কথাটা বলল সৌনক। একটু অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো নিহারিকাকে। আড়ালে গিয়ে ইঙ্গিতে তারককেও ডেকে নিল। ফিরে এসে তারক বলল, আপনারা প্রথমবার এলেন না, ঘরে তেমন কিছু নেই, প্লিজ একটু বসুন, আমি যাবো আর আসবো। অভদ্রের মতো প্রতিবাদ জাতীয় কোনো শব্দ উচ্চারণ করলই না সৌনক, বরং মনে মনে খুশি হয়েছে বেশ বোঝা গেল। তারক বেরিয়ে যেতেই তরাক করে লাফিয়ে উঠল সৌনক। ইশারায় সাত্তকীকে নিহারিকা আসছে কিনা নজর রাখতে বলে ঘরের চারপাশে খুঁটিয়ে দেখতে শুরু করলো। এই ঘর সংলগ্ন আরো 2টে ঘরের দরজা খুব সাবধানে খুলে উঁকি দিল। তারপর দেওয়ালে টাঙানো ছবিগুলো ভালো করে দেখল। টেবিল, বুকশেলফ কিছুই বাদ দিল না। কিছুক্ষণের ভিতর নিহারিকা ফিরে এলো চা আর প্লেটে বিস্কিট নিয়ে। সৌনক জায়গায় ফিরে এলো। আপনাদের খুব বিব্রত করলাম হঠাৎ এসে পড়ে। না, বিব্রত কেন হব? আসলে ও চলে যাওয়ার পর দুজন মোটে মানুষ তো বাড়িতে, হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। দুজন কেন, কাকাবাবু আছেন তো। উনি আর থাকেন কতটুকু? বছরে 8-9 মাস তো বাইরেই কাটান, মাঝে মাঝে তো 2-3 মাস পর ফেরেন। এই দেখুন না, প্রায় 2 মাস হলো গেছেন। এবার ফোনে কথা হয়, বলেছেন তো দিন 15-র ভেতর ফিরবেন। তা কোথায় যেতে হয় ওনাকে কাজে? কখনো মুম্বাই, কখনো সুরাট, কখনো রাজস্থান, ঠিক নেই কোনো, মালিক যেমন পাঠায় আর কি। আচ্ছা, ওই ছবিটা কোথায় তোলা? দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে নির্দেশ করলো সৌনক। ওটা আমাদের কলেজের ছবি, রিইউনিয়নের। বিদ্যাসাগর কলেজ? কোন ব্যাচ? 2012। কথার মাঝেই তারক ফিরল মিষ্টির প্যাকেট নিয়ে। এই ছিছি, আপনি আবার এসব কেন আনলেন? উনি চা খাওয়াচ্ছিলেন, সেটাই যথেষ্ট ছিল। প্রথমবার এলেন, এইটুকু না করলে গৃহস্থের অকল্যাণ হবে সৌনকবাবু। এবার সৌনক মানিব্যাগ বের করে 3000 টাকা তারকের হাতে ধরিয়ে দিল। ততক্ষণে নিহারিকা খালি কাপ প্লেট নিয়ে ভিতরে চলে গেছে। তারকও টাকাটা পকেটে পুরে মিষ্টির প্যাকেট নিয়ে ভিতরে চলে গেল। সৌনক এবার ভদ্রতার সব সীমা লঙ্ঘন করে পর্দা অল্প ফাঁক করে ভেতরের ঘরে উধাও হয়ে গেল। 2 মিনিট পরেই ফিরে এলো জায়গায়। তারপর নিহারিকা মিষ্টি নিয়ে এলে চটপট খেয়ে নিয়ে উঠে পড়ল। বাড়ি থেকে বেরিয়ে মোড় ঘুরতেই সৌনক বলল, চল সাত্তকী, একটু চা খাওয়া যাক। হ্যাঁ, সে কি, এইমাত্র তো চা খেলি। যা বলছি শোন, চল ওই দোকানটায় যাই। ফুটপাতের দোকানটা যে অনেক দিনের সেটা দেখেই বোঝা যায়। চায়ের অর্ডার দিয়ে সৌনক দোকানির সাথে খোশ গল্প জুড়ে দিল। তার দেশের, সংসারের, নাতিপুতির খবর নেওয়ার পর আসল কথা পারল। আচ্ছা, ওই যে ছেলেটা রেলে কাটা পড়েছে, চেনেন তাকে? কে? প্রভাস, মিত্তির বাড়ি বড় ছেলে? কেন চিনবো না? হ্যাঁ, ওর বাবা কি সারা বছর বাইরেই থাকে নাকি? কেন বলুন তো? টাকা পয়সা পাবেন টাবেন নাকি? দোকানদারের চোখে অদ্ভুত চাহনি লক্ষ্য করলো সৌনক। ওই রকমই আর কি। হ্যাঁ, তাহলে আর পেয়েছেন। ব্যাটা হারে বজ্জাত, কিপ্টের জম। হ্যাঁ, মাঝে মাঝে কোথায় যেন উধাও হয়ে যায় বেশ কিছুদিনের জন্য, ফিরে এসে কিছুদিন থাকে আবার চলে যায়।
কি কাজ করে জানি না বাপু, বড় ছেলেটাও হয়েছে বাপেরও এক কাঠি উপরে। রোজ নেশা করে ঝগড়া ঝাঁটি গালি গালাজ, মুখে একটা ভালো কথা নেই বাপু। কিন্তু সবাই যে বলছে একটা লোককে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে গিয়ে নিজে মারা গেছে। এবার কার্যতই দ্বিধা দেখা গেল দোকানির চোখে মুখে। কি জানি বাবা, বলছে তো লোকে, মানুষ চেনা বড় দায় বাবু। শেষ কবে দেখেছেন ওর বাবাকে? মনে করতে পারছি না বাবু, মাস দেড়েক দুয়েক হবে। এবার সৌনক যেটা করলো সাত্তকী ভাবতেই পারেনি। পকেট থেকে অরিজিতের বাবার ছবিটা বের করে দোকানদারকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই লোকটাকে এদিকে দেখেছেন কখনো? অনেকক্ষণ ধরে ছবিটা দেখলো লোকটা। এনাকে হ্যাঁ, খুব চেনা চেনা লাগছে, দেখেছি বোধহয়। না, আবার নাও হতে পারে, ঠিক মনে করতে পারছি না বাবু। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। চায়ের দাম মিটিয়ে চলে এলো সৌনক। কিরে, পেলি কিছু? পেলাম তো অনেক কিছু, কিন্তু কতটা কাজের জিনিস সেটা বুঝতে পারছি না। হেয়ালি রেখে একটু সহজ করে বল না বাবা। দেখ, এই বাড়িতে অনেক কিছুই আমার চোখে পড়েছে, কিন্তু কারো ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে মাথা ঘামানো গোয়েন্দার কাজ নেই। যতক্ষণ না নিশ্চিত হতে পারছি যে কাজটা হাতে নিয়েছি তার সাথে এই বাড়ির প্রত্যক্ষ যোগসূত্র আছে, ততক্ষণ আমরা কিছুই পাইনি ধরে নিতে হবে। তবে তুমি অনেক কিছু পেয়েছো সেটা বুঝেছি। যেভাবে নিহারিকাকে হাঁ করে গিলছিলে, কলকাতা ফিরে মাসিমার সাথে কথা বলতে হবে ব্যাপারটা নিয়ে। শালা, শুধু এতটুকুই শোনা গেল, বাকি শুধু মুখের বিচিত্র অঙ্গভঙ্গি দেখা গেল সাত্তকীর। আচ্ছা, সকালে তুই অরিজিতের বাবার ছবি চায়ের দোকানদারকে দেখালি কেন? তোর ধারণা ওর বাবা এখানে ছিল? হ্যাঁ, তা না হলে মৃত ভদ্রলোকের পকেটে অরিজিতের নম্বর এলো কোথা থেকে? আর হিমাংশুদা কি বললো শুনলি না? অরিজিতের কাছে যে দুটো নম্বর থেকে কল গিয়েছিল দুটোই লোকাল পিসিও বুথে। তার মানে মেসমশাই এই স্টেশনেই নেমেছিলেন। কিন্তু ভদ্রলোক তো স্থানীয় লোক নাও হতে পারে। না না, ভদ্রলোক স্থানীয় লোক। বলে যাচ্ছিস লাহিড়িদা কি বললেন? ভদ্রলোকের পেটে হেভি ডোজে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ভদ্রলোক স্থানীয় না হলে স্টেশনে পৌঁছানোর বদলে কোথাও একটা ঘুমিয়ে থাকতো রাস্তার ধারে। তাছাড়া ভদ্রলোকের পোশাক, পকেটে মানিব্যাগ নেই, মানে এসব প্রমাণ করে যে তিনি স্থানীয় লোক। কিন্তু ভদ্রলোক যে নিজে এসেছেন, কেউ তাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে আসেনি আর তারপর ট্রেনের সামনে ফেলেনি, তার কি প্রমাণ আছে? দেখ, হলে তো অনেক কিছুই হতে পারে, তাই যতক্ষণ না সপক্ষে প্রমাণ পাওয়া যাচ্ছে কোনো কিছু ধরে নেওয়াটাই বোকামি। ওর কথাটা ফেলে দেওয়ার নয়, তবে অন্য কিছুও হতে পারে। চোখখান খোলা রাখ। এবার চল একটু বুনো হাঁস তাড়া করে আসি। এখন আবার কোথায় যাবি? দেবীপুর শহরটা ঘুরে দেখে আসি একটু। তবে এবার হিমাংশুদাকে লাগবে, না হলে কেউ মুখ খুলবে না। সাত্তকী আর সৌনক যখন থানায় পৌঁছালো, হিমাংশু লাহিড়ী থানাতেই ছিলেন। ভাগ্যক্রমে কোনো কাজও ছিল না, তাই এক কথাতেই বেরিয়ে পড়লেন ওদের সাথে। সৌনক ব্যাপারটা লাহিড়ী বাবুকে বুঝিয়ে দিতেই তিনি বললেন, সেটা খুব একটা অসুবিধা হবে না। দেবীপুর ছোট্ট জায়গা, হোটেল লজ মিলিয়ে খুব বেশি নেই, আর সবাই মোটামুটি পরিচিত। খবর জোগাড় করতে সময় লাগার কথা তো নয়। লেটস গো। তারপর হিমাংশু লাহিড়ী আর তার পুলিশ কর্তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিটা হোটেল আর লজে ঢুকে অরিজিতের বাবার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। একসময় মনে হচ্ছিল খড়ের গাদায় সূচ খোঁজা হচ্ছে। যখন কিছুই পাওয়া যাবে না বলে মনে হচ্ছিল, তখনই বিড়ালের ভাগ্যে শিকা ছিনল। একটা হোটেলের বয় জানালো যে সে এই বাবুকে চেনে। তার ভাই, যাকে প্রায় তার মতোই দেখতে, তিনি নাকি এসে অরিজিতের বাবাকে এখানে রেখে যান প্রায় মাস 3 আগে। তারপর থেকে তিনি এখানেই ছিলেন। কথাবার্তা বেশি বলতেন না, নিজের মনে কি সব বিড়বিড় করতেন। বাইরে তো একা বের হতেনই না। তার ভাই প্রতি মাসে তার বিল ঠিক সময় মিটিয়ে দিয়ে যেতেন। ভাই লোকটিও মাঝে মাঝে এসে কয়েকদিনের জন্য থাকতেন, কিন্তু বেশ কিছুদিন হলো তার ভাই লোকটি আর আসছেন না। বিল বাকি পড়ে যাচ্ছিল, তাই ম্যানেজার অরিজিতের বাবাকে
নিচের তলে একটা স্টোর রুম ফাঁকা করে থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু তবু ওনার ভাই না আসাতে ম্যানেজার বাবু একদিন ওনাকে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দিলেন। উনি শুধু কলকাতাটাই বলতে পেরেছিলেন, তাই হাওড়ার ট্রেনে তুলে দেওয়া হয়। এই ভাই ভদ্রলোকের চেহারা দেখার আশায় সিসিটিভি ফুটেজ দেখতে যাওয়াতে জানা গেল অনেকদিন ধরেই খারাপ সিসিটিভি। ওনাকে রাখার আগে ওনার ভাইও নাকি জানতে চেয়েছিল যে সিসিটিভি ঠিক আছে কিনা। ঠিক নেই জেনেও ভাইকে রেখে গেলেন সেই ভদ্রলোক। যাই হোক, জিজ্ঞাসাবাদ পর্ব সেরে জিপে গিয়ে বসলো ওরা তিনজন। তাহলে চলো। সৌনকের একটা ঢিল কিন্তু অন্ধকারেও ঠিক জায়গায় লাগলো। একেই বলে গোয়েন্দা তৃতীয় নয়ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আরও ঘোরালো হলো লাহিড়িদা। এতক্ষণ আমরা মৃত ভদ্রলোককে ভিকটিম ভাবছিলাম, এখন তো দেখছি তার গভীর কোনো মতলব ছিল। চেহারায় সাদৃশ্য যে ছিলই সেটা বলাই বাহুল্য। নাহলে অরিজিৎ লোকটার দেহ কিছুতেই বাবার মৃতদেহ বলে মেনে নিত না, যতই বাবার সাথে সদ্ভাবনাই থাক। ছেলে বাবাকে একেবারেই চিনতে পারবে না, এটা অসম্ভব। আর এই চেহারার মিল দেখেই লোকটা বড় কোনো মতলবে অরিজিতের বাবাকে টোপ হিসেবে ব্যবহার করার জন্য খরচা করে এই হোটেলে রেখেছিল। তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে সৌনক। তা না হলে প্রায় 1.5-2 মাস হোটেল ভাড়া করে একজন অপরিচিত অপ্রকৃতস্থ মানুষকে কেউ কেন হোটেলে রাখবে? কি মতলব ছিল লোকটার? সেটা তো লোকটার পরিচয় না জানা পর্যন্ত বোঝা যাচ্ছে না লাহিড়িদা। লোকটা অত্যন্ত ধূর্ত এবং সাবধানী ছিল, কারণ হোটেল নির্বাচনের সময় ও খেয়াল রেখেছিল কোন হোটেলের সিসিটিভি ক্যামেরা নেই বা খারাপ, যাতে তার আনাগোনার খবর কেউ জেনে না ফেলে। কিন্তু কিভাবে পাবে লোকটার পরিচয়? সে তো মৃত, উপরন্তু তার দেহও সৎকার করা হয়ে গেছে। আমাদের কাছে কোনো ছবিও নেই। এই অবস্থায় কিভাবে খুঁজবো? আমার মন বলছে এই কাগজটার টুকরো খুব জরুরি কিছু, ওটাই দেবে লোকটার পরিচয় প্রমাণ। ভালো করে বুঝতে হবে কে এই জালান, তার খোঁজ পেলেই লোকটার খোঁজও পাওয়া যাবে। সৌনক আর সাত্তকীকে হোটেলে নামিয়ে দিয়ে ফিরে গেলেন হিমাংশু। হোটেলে ফেরার পর থেকে সৌনক একটাও কথা বলেনি। মৃত ভদ্রলোকের পকেটে পাওয়া কাগজের টুকরোটা সামনে নিয়ে চুপ করে কি যেন ভেবেই চলেছে। কখনো কাগজটা উল্টে দেখছে, কখনো আলোর সামনে নিয়ে কিছু খুঁজছে। আজ ডিনার খেতেও ডাইনিংয়ে যায়নি, রুমে আনিয়ে নিয়েছে। কোনো রকমে দুটো মুখে গুঁজে আবার সেই কাগজ নিয়ে বসেছে। সাত্তকী কথা বলার লোক না পেয়ে শুয়ে পড়বে ঠিক করলো। ঘুমোতে যাবার আগে দেখলো সৌনক খাতা পেন্সিল নিয়ে কি যেন লিখছে আর কাগজটার দিকে তাকাচ্ছে। এসব দেখতে দেখতে কখন ঘুম এসে জাগরণ কেড়ে নিয়েছে সাত্তকীর বুঝতেই পারেনি। ঘুম যখন ভাঙলো, সাত্তকী দেখলো ভোরের আলো তার চেয়ে বেশ কিছুক্ষণ আগেই জেগেছে। টেবিলের দিকে তাকিয়ে দেখলো কালকে যুদ্ধের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। পরিষ্কার গোছানো টেবিল, কিন্তু সৌনক ঘরে নেই। ব্যালকনিতে এসে দাঁড়াতেই সৌনককে আসতে দেখলো দূর থেকে। সাত্তকী চটিটা পায়ে গলিয়ে নেমে এলো রাস্তায়। ততক্ষণে সৌনক পৌঁছে গেছে হোটেলের সামনে। কি রে, কোথায় গিয়েছিলি এত সকালে? সারা রাত জেগে মাথাটা বড্ড ভার হয়েছিল, তাই একটু ভোরের নির্মল বাতাসে হেঁটে এলাম। এই নতুন জায়গায় ভোরবেলা হাঁটতে দারুণ লাগে। জানিস, কোনো জায়গাকে চিনতে হলে ভোরবেলাই হলো সব থেকে সেরা সময়। যতক্ষণ পর্যন্ত না মানুষ জেগে উঠে তাদের কোলাহলে প্রকৃতির ধ্যানমগ্নতা নষ্ট করে দেয়। সূর্যের মিঠে রোদ অদ্ভুত মায়াবী এক পরিবেশ সৃষ্টি করে, জানিস। সে তো বুঝলাম কবি, কিন্তু কাল রাতের পরিশ্রমের ফল কিছু পাওয়া গেল কি, নাকি শুধুই জাগরণে যাই বিভাবরী? চল চটপট এক কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে থানার দিকে যাই, ওখানেই শুনবি সব। লাহিড়িদাকে ফোন করেছিলাম, উনি ওই 9টার ভিতরে চলে আসবেন বললেন। মেমারি থানার অফিসার ইনচার্জ হিমাংশু লাহিড়ীর টেবিলের সামনে বসে আছে তিনজন। হিমাংশুবাবু, সাত্তকী আর সৌনক। প্রথম দুজনের চোখে মুখে অদম্য কৌতূহল, কিন্তু তৃতীয় জনের চোখে দুষ্টু হাসি খেলা করছে। গলা পরিষ্কার করে সৌনক বলল,
দেখুন হিমাংশুদা, আপনারা দুজনে খুব উত্তেজিত হয়ে পড়ছেন, বোঝাই যাচ্ছে। কিন্তু এমনও তো হতে পারে যে আমি কাল যা আবিষ্কার করেছি সেটা ভুল। তাই কিভাবে করেছি তা বিস্তারিত বলার আগে ফলাফলটা পরখ করা জরুরি, না হলে পরে আপনারাই আমাকে নিয়ে মজা করবেন। জয়ন্তদা যাকে সার্টিফাই করেছেন সে আর যাই হোক মজার পাত্র হবে না আমি নিশ্চিত। তবু তুমি তোমার নিজস্ব পদ্ধতি অনুসারেই কাজ করো। আমরা অপেক্ষা করছি বিস্তারিত শোনার জন্য। সৌনক মাথা দুলিয়ে পকেট থেকে মোবাইল ফোন আর একটা কাগজ বের করল। কাগজে লেখা 9810149114 আর একটি নাম HD গুপ্তা। নম্বর মিলিয়ে সৌনক কল করলো মোবাইল থেকে, আর মোবাইলটা স্পিকারে দিল যাতে বাকি দুজনে শুনতে পায়। রিং হচ্ছে অপর প্রান্তে। এক সময় একটা ভারী কণ্ঠস্বর পাওয়া গেল। হ্যালো। হ্যাঁ, মিস্টার HD গুপ্তা বলছেন? ইয়েস ইয়েস ইয়েস, আপনি মোহন চাকলাদার, রাইট? ওহ গড, এত দেরি করলেন কেন? আপনাদের বলেছিলাম মালটা আমার জলদি চাই। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আর মাত্র 15 দিন বাকি। এর ভিতর তৈরি হবে জিনিসটা। আপনাদের কাণ্ডজ্ঞান বলে যদি কিছু থাকে। সুনাম শুনেই আপনাদের কাছে অর্ডার দিয়েছিলাম। প্রায় আমার মান-ইজ্জত ডোবাতে বসেছিলেন আপনারা। যাকে কোথায় আপনি, কখন পাবো ডেলিভারি? দেখুন মিস্টার গুপ্তা, আমরা আসলে কি গুপ্তা গুপ্তা করছেন? ওটা তো কোড নেম ছিল। আপনাকে আপনার মালিক আমার আসল নাম বলেনি? দেখুন, যেটাই আপনার নাম হোক মিস্টার, আমি আপনার মালের ডেলিভারি ম্যান নই। আমি থানা থেকে বলছি। তা কি করে সম্ভব? এই কোড নেম তো সাইফার ব্যবহার করে লেখা থাকে। আপনারা ডিসাইফার করছেন কিভাবে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা পুলিশের লোক। সাইফার আর ছাইপাস দুটোই সাফ করার অভ্যেস আমাদের আছে, ঠিক আছে? এখন যা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দিন, তাতে আপনারই মঙ্গল। আপনার নম্বর থেকে আপনার ঠিকানা আর ছবি আমাদের কাছে আছে। পালাবার চেষ্টা করলে বিপদে পড়বেন। বেমালুম মিথ্যা কথা বলে গেল সৌনক। বিপদে পড়তে যাবো কেন শুনি? আমি চোর না ডাকাত? আমি কোনো অপরাধ করিনি যে ভয় পাবো। বাই দ্য ওয়ে, বলুন কি জানতে চান? আপনার নাম? এই না বললেন আমার ঠিকানা, ছবি সব আছে আপনাদের কাছে, তাহলে নাম জানেন না? কেমন পুলিশ আপনারা? না, সেটা মিথ্যে কথা বলেছি। মানে আপনি পুলিশ না? তাহলে কে আপনি? আর মোহন চাকলাদারই বা কোথায়? যদিও সেটাও ওর কোড নেম, আসল নাম অবশ্য আমি জানি না। না না, আমরা পুলিশই। তবে আপনার ঠিকানা বা ছবি এখন আমাদের কাছে নেই। আসলে এই মোহন চাকলাদার ছদ্মনামের ব্যক্তিটি মাস 1.5-2 আগে ট্রেনে কাটা পড়ে মারা যান। আমরা তার পকেটে একটা কাগজে সাইফার করা আপনার নাম আর ঠিকানা পাই। ডিসাইফার করেই আপনাকে ফোন করেছি। এই লোকটা সম্ভবত কোনো অপরাধের সাথে জড়িত, তাই আপনার সহযোগিতা চাই মিস্টার সেন, পার্থ সারথী সেন। কলকাতায় থাকি, বিজনেসম্যান। আমার অনেকগুলো বিজনেস রয়েছে কলকাতা সহ বিভিন্ন শহরে। চা বাগানও আছে আমার। তা বলুন এবার কি সাহায্য করতে পারি? এই লোকটা কে? মানে আপনার সাথে কি ধরনের চুক্তি এবং কি মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল? এত সতর্কতারই বা কি প্রয়োজন? বেশ, বলছি। এরা আসলে জুয়েলারিজ অ্যান্ড জেমস মার্চেন্ট। বেসিকলি এরা ডায়মন্ড সাপ্লাই করে। বর্তমানে এদের অফিস আছে একটা ধনলক্ষ্মী জুয়েলার্স, আই গেস। মালিকের নাম হিমেশ জারিওয়ালা। আমি আগেও এদের থেকে গ্রহরত্ন কিনেছি। 100% পিওর জেম সাপ্লাই করে এরা, নো ডাউট। কিন্তু যেহেতু এগুলোর দাম অত্যাধিক বেশি হয়, তাই নির্ভরযোগ্য কোনো কর্মচারীর হাতেই পাঠায়। সাবধানতার কারণে কর্মচারী গ্রাহকের এবং গ্রাহক কর্মচারীর নাম জানে না শেষ মুহূর্ত পর্যন্ত। একটা সাইফার কোডিং করা কাগজ দেওয়া হয় কর্মচারীর হাতে, যাতে সেটা হারিয়ে গেলেও কেউ বুঝতে না পারে। এরপর কোড নেম মিলে গেলে গ্রাহকেরা ঠিক করা জায়গাতে মাল ডেলিভারি দিয়ে দেয়। এটা বেসিক প্রসেস। তাই এবারে আপনার অর্ডারটা কত বড় ছিল? বেশ বড়, তা প্রায় 45 লাখের মতো। আসলে আমাদের বিয়ের এবার গোল্ডেন জুবিলি, তাই স্ত্রীকে একটা হীরের পেন্ডেন্ট গিফট করব বলে অর্ডার দিয়েছিলাম। মাসখানেক আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো ফোন আসেনি মোহন চাকলাদারের। আমি মিস্টার জারিওয়ালাকে ফোন করেছিলাম,
তিনি বললেন একটু অপেক্ষা করতে। কর্মচারীটি খুব বিশ্বস্ত এবং একবার মাল তার হাতে তুলে দিলে মালিক আর তাকে ফোন করে না, নর্মালি নিরাপত্তার কারণে। কর্মচারীরা তার সুবিধা মতো মাল ডেলিভারি দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, দাম কিভাবে মেটানো হয়, মানে ক্যাশ না চেক? বুঝতেই তো পারছেন, এইসব ব্যবসায় সবটা চেক পেমেন্ট হয় না, অনেকটা অংশ ক্যাশে পেমেন্ট করতে হয় ডেলিভারি ম্যানের হাতে। অনেক ধন্যবাদ মিস্টার সেন। তবে আপনাকে একটা কথা বলি, যেহেতু আপনাদের বিবাহ বার্ষিকীর 50 বছর, আপনার গিন্নিকে অন্য কোথাও থেকে একটা উপহার কিনে দিন। এটা রহস্যজনক মৃত্যুর কেস, জলদি সমাধান হবে বলে মনে হয় না। আপনাকেও অনেক ধন্যবাদ খবরটা জানাবার জন্য। কল কেটে দিতেই হিমাংশুবাবু লাফিয়ে উঠে সৌনকের পিঠ চাপড়ে দিলেন। ব্রাভো ব্রাভো, তুমি সত্যি অসাধারণ সৌনক, দারুণ সামলালে ব্যাপারটা। এখনো তো কিছুই জানা গেল না হিমাংশুদা। এই মোহন চাকলাদারের চাটনি চাকতে অপারেশন ধনলক্ষ্মী জুয়েলার্স খুবই জরুরি। বেশ তো, কালই চলো, ঘুরে আসা যাক বর্ধমান। কিন্তু তার আগে তুমি ওই লেখা ডিসাইফার কিভাবে করলে সেটা না শুনলে যে শান্তি হচ্ছে না ভায়া। বেশ তো, তবে বিকেলে চলে আসুন হোটেলে। না না, হোটেল ফোটেলে এসব শুনে মজা পাবো না। আজ আমার বাড়িতে তোমাদের দুজনের ডিনারের নিমন্ত্রণ। তোমাদের গল্প শুনে তোমাদের বৌদিও তোমাদের দেখতে চায়। ঠিক বিকাল 5টায় রেডি থেকো, গাড়ি পাঠিয়ে দেবো। হিমাংশুদার বাড়িটা সৌনকদের ঠিক নিজের বাড়ির মতো মনে হলো ওনার স্ত্রীর আন্তরিকতার গুণে। প্রথম থেকে তিনি একদম আপন করে নিলেন। আর থানার বড়বাবু হলেও বাড়িতে যে তার কোনো প্রভাবই চলে না, অল্প সময় সেটা বুঝে গেল সৌনকরা। যাবার পরেই হিমাংশুবাবু বললেন, চলো চা খেতে খেতে তোমার ধাঁধা সমাধান করাটা জেনে নেওয়া যাক। কিন্তু গর্জে উঠলেন বৌদি, খবরদার না, আমি এখন রান্নাঘরে থাকবো, তাই যা কথা হবে সব ডিনারের পরে। তার আগে একটি শব্দও যে বলবে আজ তার খাওয়া বন্ধ। এই আমি মুখে তালা দিলাম বৌদি, দেখি কে খোলে এই তালা, আর কেউ খুলতে পারবে না। সৌনকের কথায় সবাই একচোট হেসে নিল মন খুলে। পুলিশ কর্তার বাড়ির ডিনার বলে কথা, একটু বেশিই হয়ে গেল খাওয়া দাওয়ার বহর। সবকিছু শেষ করে যখন সবাই ড্রয়িং রুমে এলো, বেশ রাত হয়ে গেছে। সৌনক একটা খাতা আর পেন্সিল নিয়ে বসলো, আর সাত্তকী, হিমাংশু লাহিড়ী আর তার স্ত্রী তাকে ঘিরে বসলো। তারপর সৌনক বলতে শুরু করলো, কাগজের টুকরোটায় অরিজিতের নম্বর থাকায় প্রথমে সন্দেহ হয় কেউ অরিজিৎকে বা অরিজিতের বাবাকে ফাঁসাতে চাইছে, কিংবা অরিজিৎ নিজেও এই খেলা রেফারি হতে পারে। আমি অনেকভাবে অরিজিৎকে বাজিয়ে দেখে মনে করি অরিজিৎ এই খেলায় নেই। তাহলে কেউ একজন যে বা যার সঙ্গে মৃত ব্যক্তির সম্পর্ক আছে। বিভিন্নভাবে খোঁজ খবর করে ঘুরে ফিরে আমরা আবার এসে সেই মৃত ব্যক্তির পরিচয় আটকে যাই। তখন একমাত্র খড়কুটো হিসেবে আমাদের হাতে থাকে ওই কাগজের টুকরো, এবং তাতে লেখা একটা ভুল নম্বর। হিমাংশুদা যখন জানালেন যে IH জালান বলে কাউকে খুঁজে পাওয়া গেল না, তখনই আমার মনে হয় এর ভিতরে অন্য কোনো রহস্য আছে। অদৃশ্য কালির কথা মাথায় আসে। পরীক্ষা করে দেখি সেরকম কিছু নয়। তখন মনে হয় সাইফার নয় তো। সাইফার যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব জনপ্রিয় হয়েছিল, তেমনি চোরাচালানকারীরা গোপন রাখতে চায় এমন কথা আদান প্রদান করতে কেউ কেউ সাইফার ব্যবহার করে। সেটা মাথায় আসতেই আমি সবচেয়ে সোজা সাইফারটি ধরে নিয়ে ডিকোডিং শুরু করি, এবং সাফল্য এসে যায় দেখেই বুঝি খুব ভয়ঙ্কর ক্রাইম এটার সাথে জড়িত নেই। তাহলে সাইফার আরো কঠিন হতো। সাধারণ সাইফার মানে নাম্বার অ্যান্ড লেটার সাইফারটার কথাই বলছো তো? হ্যাঁ, ওটাই। সাত্তকী আর বৌদির জন্য আমি বুঝিয়ে দিচ্ছি সাইফারটা। প্রথমে 1 থেকে 13 পর্যন্ত সংখ্যা লিখতে হবে, তার নিচে A থেকে M পর্যন্ত লিখতে হবে। এবার দ্বিতীয় লাইনে A এর নিচে N থেকে শুরু করে উল্টো দিক থেকে পরপর M এর নিচে Z পর্যন্ত লিখে যেতে হবে। তার নিচের লাইনে 14 থেকে 26 পর্যন্ত ক্রমান্বয়ে লিখে যেতে হবে। ব্যাস, সাইফার তৈরি। ঠিক এইভাবেই। বলতে বলতেই কাগজের উপর পেন্সিল দিয়ে পুরো সাইফারটা লিখে ফেলল সৌনক। প্রথম সারিতে লিখল A থেকে M, দ্বিতীয় সারিতে লিখল N থেকে Z। প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য ভ্যালু ডিসাইড করলো, যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 3। এইভাবে চলতে চলতে Z এর বেলায় ভ্যালু দাঁড়ালো 26। এবার কাগজে লেখার নম্বরটা খেয়াল করো। IH জালান 8472116201।
অ্যালফাবেট অনুযায়ী নম্বরগুলো লিখলে পাই I equals to 9, H equals to 8, J equals to 10, A equals to 1, L equals to 12, A equals to 1, N equals to 14. অর্থাৎ 9810112114। 10 ডিজিট আছে, ফোন নম্বর হতে পারে। কল করলাম, আবার সেই অস্তিত্বহীন নম্বর। তখন আরো ভালো করে লেখাটার দিকে তাকালাম এবং মজাটা ধরতে পারলাম। এখানেই প্রচলিত সাইফারের একটি কারিকুরি ফলিয়েছেন মিস্টার জরিওয়াল বা চাকলাদার। লক্ষ্য করে দেখুন, জালানের জের পরে এটা ছোট হাতে লেখা। কেন? কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে হঠাৎ মাথায় এলো, আসলে ধোকা দেওয়ার জন্য একটা নাম দরকার ছিল, তাই জালান লিখতে হয়েছে। আসলে জায়ের পরে ওটা এল নয়, বড় হাতের আই লিখতে হতে পারে। ছোট হাতের অক্ষর দিয়ে বোঝাতে চেয়েছে নম্বরটা নিচের সারি থেকে নিতে হবে। তাহলে দাঁড়ালো I equals to 9, H equals to 8, J equals to 10, A equals to 14 নিচের সারি থেকে নিয়ে, I equals to 9, A equals to 1, N equals to 14। তাহলে পুরোটা একসাথে দাঁড়ালো 9810149114। আবার 10 ডিজিট। এবারে রিং করতেই শুনতে পেলাম, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। বুঝলাম নম্বরটা ঠিক পেয়েছি। বলে রাখা ভালো, আইকে এল ধরেও সাজিয়ে দেখেছি, তাতে 11 ডিজিট হয়, যা মোবাইল নম্বরে হতে পারে না। আরে বাস, এ তো বইয়ে পড়া গোয়েন্দা গল্পের মতো। তারপর নামটা কিভাবে পেলে? হ্যাঁ বলছি। তারপরেই ভাবতে থাকি, তাহলে পরের ইনভ্যালিড নম্বরটা কি। হঠাৎ মনে হয় যে নাম যদি নম্বর হয় তবে আমি বলি নাম যদি নম্বর হয় তাহলে নম্বর হলো নাম, ঠিক? বলেই হাততালি দিয়ে উঠলেন বৌদি। একদম ঠিক। নম্বরটা হলো 8472116201। একেবারে সহজে নাম বের হয়নি যদিও, তবুও একটু ভেবে সাজিয়ে নিলে হয় 8 equals to H, 4 equals to D, 7 equals to G, 21 equals to U, 16 equals to P, 20 equals to T, 1 equals to A, HD গুপ্তা। বাকিটা তো সবাই জানে। সেই রাতে হোটেলে ফিরে জয়ন্ত সান্যালকে স্পেশাল নম্বরে কল করলো সৌনক। এখনো পর্যন্ত যা যা হয়েছে সব জানালো তাকে, এবং কাল যে বর্ধমানে যাচ্ছে সেটাও জানাতে ভুলল না। জয়ন্ত কাকুও জানালেন তিনি সংশ্লিষ্ট থানায় জানিয়ে দেবেন। এবারে সৌনক বলল, কাকু একটা কাজ করে দিতে হবে। আমি কয়েকটা নাম্বার পাঠাচ্ছি আপনাকে। ঘটনার দিন রাতে 10টা থেকে রাত 1টা পর্যন্ত তাদের সিডিআর আর লোকেশন রিপোর্ট চাই। আর বিদ্যাসাগর কলেজের 2012 সালের ওই স্টুডেন্টস লিস্টটা চাই। আর বিশেষ কিছু নাম সম্পর্কে তথ্য যতটা সম্ভব আর কি। পেয়ে যাবে। আর কিছু? আপাতত এইটুকুই, পরে কিছু লাগলে জানাবো কাকু। গুড নাইট। গুড নাইট রিজু, সাবধানে থেকো। ধনলক্ষ্মী জুয়েলার্সের মালিক মিস্টার হিমেশ জরিওয়ালা বেশ অমায়িক লোক। সহযোগিতা করলেন ভালোই। অবশ্য সাথে পুলিশ থাকলে এই ব্যাপারে অসুবিধা খুব একটা হয় না। জরিওয়ালা জানালেন মোহন চাকলাদার, যার আসল নাম দেবেশ মিত্র, অনেক দিনের পুরানো কর্মচারী, বিশ্বস্ত এবং দায়িত্বশীল। নানা গ্রাহকের কাছে মাল ডেলিভারি দেওয়া এবং অন্য রাজ্য থেকে আনকাট ডায়মন্ড আনার কাজ সে বহুদিন ধরে করে আসছে। কিন্তু আজ প্রায় মাস দেড়েক হলো সে নিরুদ্দেশ, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আগেও কয়েকবার হয়েছে এরকম, কিন্তু এতদিন কখনো হয়নি। আচ্ছা, এর আগেও কি উনি এরকম বড় অর্ডার ডেলিভারি দিয়েছেন? হ্যাঁ, মাল ডেলিভারি তো লেগেই থাকে, তবে ছোটোখাটো। এরকম প্রায় 8 কোটির ডেলিভারি এই প্রথম। তাই এসব কর্মচারীদের নিরাপত্তা তাদেরকেই সামলাতে হয়, গোপনীয়তাও সেই কারণেই। অর্ডারের পরিমাণ আর মাল সম্পর্কে কে কে জানে? আগে শুধুমাত্র 3 জন, যে অর্ডার দিয়েছে, যে কর্মচারী ডেলিভারি দেবে এবং আমি নিজে। চতুর্থ কেউ এমনকি কাক পক্ষীও জানে না। কর্মচারী তো তাদের পরিবারের সাথে তথ্য শেয়ার করতেই পারে নাকি? দেখুন, আমাদের এই এত বড় ব্যবসা চলে বিশ্বাসের উপর। 5 পুরুষ ধরে এই ব্যবসায় আছি, এরকম হয়নি কখনো। তবে মানুষের মন কবে পদস্খলন হবে বলা তো যায় না।
কর্মচারী কতদিন আগে জানতে পারে যে তাকেই মাল ডেলিভারি দিতে যেতে হবে? जिस दिन ওর হাতে মাল তুলে দেয়া হয় উস দিন। আচ্ছা, আপনার দোকানের সবচেয়ে নির্ভরযোগ্য কর্মচারীকে? দেবেশ অবশ্যই খাস আদমি, বাবার আমল থেকে কাজ করছে। এছাড়াও দু একজনকে আমি খুব ভরসা করি। অর্ডার নিশ্চয়ই আগেও আসতে পারে। হ্যাঁ, আগে আসে তো। অনেক সময় অর্ডার অনুযায়ী মাল অন্য প্রদেশ থেকে আনিয়ে কেটে পালিশ করে ডেলিভারি দিতে হয়। তা এইবারের অর্ডারের বেলাতেও কি তাই হয়েছে? হ্যাঁ, এই হিরেটাও আনকাট ডায়মন্ড হিসেবে সুরাট থেকে আনানো হয়। কে আনে এবং কতদিন আগে? দেবেশই এনেছিল, প্রায় 2.5-3 মাস আগে। আচ্ছা, দেবেশবাবুর ছবি আছে নিশ্চয়ই আপনার কাছে? অবশ্যই, দাঁড়ান ফাইল আনিয়ে দিচ্ছি। হিমেশ জরিওয়ালা কর্মচারীদের ফাইল আনতে অন্য এক কর্মীকে পাঠালেন। সেই ফাঁকে সৌনক অরিজিতের বাবার ছবিটা বের করে জরিওয়ালার হাতে দিয়ে বললেন, দেখুন তো চেনেন কিনা। জরিওয়ালা চশমা নাকে তুলে অবাক হয়ে তাকিয়ে থাকলেন ছবিটার দিকে। আশ্চর্য, অদ্ভুত মিল, তাই না দেবেশবাবুর সাথে? একদম ঠিক বলেছেন। যমজ ভাই বলবো না, কিন্তু চট করে দেখলে মনে হয় দেবেশই। অবশ্য অমিলও অনেক আছে। ততক্ষণে কর্মচারী ফাইল নিয়ে এলো। ফাইল খুলে ছবি আর ঠিকানাটা দেখে সৌনক, সাত্তকী আর হিমাংশু লাহিড়ী তিনজনেই মুখ চাওয়াচাবি করল। এবার সৌনক অরিজিতের থেকে আনা আংটিটা হিমেশ জরিওয়ালাকে দেখালো। দেখুন তো হিমেশবাবু, আংটিটা দেবেশবাবুর কিনা? হ্যাঁ, এ আংটি আপনি কোথায় পেলেন? দেখি তো আংটিটা। তারপর আতশ কাচের নিচে ভালো করে দেখে বললেন, হ্যাঁ, এটা দেবেশেরই আংটি। কিন্তু কোনো অবস্থায় এই আংটি হাতছাড়া করার নিয়ম তো নেই। এই আংটি ব্যবহার করা হয় খুব দুর্মূল্য এবং দামি পাথর আনা নেয়ার জন্য। সব কর্মচারীদেরই আছে যারা ডেলিভারির কাজ করে। দেখুন, এখানে চাপ দিলে পাথর সমেত ঢাকনা খুলে যায়, আর নিচে একটা গোপন কক্ষ থাকে যাতে 1 ক্যারেট মতো পাথর রাখা যায়। হ্যাঁ, হীরারও ক্যারেট হয়? আমি তো জানতাম সোনার ক্যারেট হয়, 24 ক্যারেট, 22 ক্যারেট। হীরার হয় জানতাম না তো। হয় বই কি, হীরা তো ক্যারেটেই মাপা হয়। সোনার ক্যারেট বলতে সোনার কোয়ালিটি বোঝায়, মানে 24 ভাগের কত ভাগ সোনা। যেমন 22 ক্যারেট সোনা মানে 24 ভাগের 22 ভাগ সোনা, আর 24 ক্যারেট মানে 24 ভাগের 24 ভাগই সোনা বা খাঁটি নিখাত সোনা। 99.96% পিওর, খুব নরম, গয়না হিসেবে মূল্যহীন। কিন্তু হীরার ক্যারেট হলো তার পরিমাপ। 1 ক্যারেট হীরা মানে হীরার ওজন 0.2 গ্রাম বা 200 মিলিগ্রাম। আপনাকে একটা দুঃসংবাদ দিই হিমেশবাবু, সম্ভবত দেবেশবাবু আর বেঁচে নেই। প্রায় লাফিয়ে উঠতে গিয়ে সামলে নিলেন হিমেশ জরিওয়ালা। অনেক কষ্টে দম নিয়ে বললেন, আর আমার হীরা ডেলিভারি হয়েছে কি? আমার 45 লাখের হীরা। কপাল চাপড়াতে লাগলো ধনলক্ষ্মী জুয়েলার্সের মালিক। দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনার হীরা উদ্ধার করে দিতে, কিন্তু আপনাকেও যে একটু সাহায্য করতে হবে মিস্টার জরিওয়ালা। আপনি আমার হীরা আমাকে ফিরিয়ে দিন মিস্টার চ্যাটার্জি। আপনি যা বলবেন আমি তাই করে দিব। দেবেশবাবু যে মারা গেছেন এ খবর আপনি যে জানেন সেটা আর কেউ যেন না জানে। আপনি কাল সকালে গিয়ে মেমারি থানায় একটা দেবেশবাবুর নামে একটা মিসিং ডায়েরি করবেন। সেখানে লিখবেন যে দেবেশবাবু তার সাথে প্রায় 3 কোটি টাকার হিরে নিয়ে, যার মধ্যে একটি সাদা হিরে 45 লাখের আর একটি দুর্মূল্য রেড ডায়মন্ড যার দাম 2.5 কোটি নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। শেষের হীরাটি তার হাতের আংটিতে লুকোনো ছিল। তারপর হিমাংশুদা গিয়ে খবরটা দেবেশবাবুর বাড়িতে জানিয়ে আসবেন যে তার নামে FIR হয়েছে মেমারি থানায়। দেবেশবাবু কোথায় গেছেন বা আছেন জানলে যেন তাকে জানানো হয়। রাতে কল এলো জয়ন্ত সান্যালের কাছ থেকে। চুপচাপ শুনে গেল সৌনক। একটা মৃদু হাসি ঝুলে রইল তার ঠোঁটের কোণায়।
সবশেষে বলল, ধন্যবাদ কাকু, আমি এটাই আশা করেছিলাম। আপনি কপিগুলো আমার মোবাইলে আর হিমাংশুবাবুকে ফ্যাক্স করে দিন। খুব জলদি বাড়ি ফিরতে পারবো আশা করি। এখন রাখি, গুড নাইট। পরদিন সৌনক আর সাত্তকী থানায় পৌঁছালো সকাল 11টা নাগাদ। তার মধ্যে এফআইআর করে গেছে হিমেশ জারিওয়ালা এবং খবর জানিয়ে দিয়ে এসেছে হিমাংশু লাহিড়ী। ঠিক মতন খবর পৌঁছে দিয়েছেন তো? বিশেষ করে ঢাকনা খোলা আংটির ভিতরে 2.5 কোটি হীরার খবরটা? একদম দারুণভাবে বুঝিয়ে এসেছি, যেন চোখ বুঝলেই আংটির ভেতর হীরাটা জল জল করছে। তাহলে আপাতত আর এখন কোনো কাজ নেই, আজ রাত জাগতে হতে পারে, তাই দুপুরে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। হিমাংশু লাহিড়ীও সায় দিলেন সৌনকের কথায়। দেবীপুর স্টেশনের আপ প্ল্যাটফর্মের অপর দিকে ঝোপের আড়ালে বসে আছে সৌনক আর সাত্তক, আর প্ল্যাটফর্মে ঘুমন্ত ভিখারির ভূমিকায় মেমারি থানার বড়বাবু হিমাংশু লাহিড়ী, আর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গা ঢাকা দিয়ে আছেন অনেক সেপাই। জাল পাতা হয়ে গেছে, শুধু মাছের চারে আসার অপেক্ষা। আস্তে আস্তে লোকাল ট্রেনের সংখ্যা কমে এলো, প্ল্যাটফর্মও ফাঁকা হয়ে এসেছে প্রায়। অন্য দিনের তুলনায় আজ আলো অনেক কম জ্বালাতে বলে দেওয়া হয়েছে। কেউ যেন প্ল্যাটফর্মের অপর দিকে তাকাচ্ছেই না, কিন্তু কেউ জানে না কত জোড়া চোখ ওদিক থেকে নজরই ঘোরাচ্ছে না। রাত বেড়ে আরো নির্জন হলো দেবীপুর স্টেশন। এখন কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। 2-4টে রাত জাগা লরি ছাড়া প্রায় সবাই ঘুমের কোলে নিজেকে সঁপে দিয়েছে। ঘড়ির কাঁটা নিঃসঙ্গ বৃদ্ধের মতো একাই টিক টিক করে চলেছে। সুযোগ সন্ধানী মশারা কানের কাছে বেসুরো রেওয়াজ করে যাচ্ছে। রাত যখন প্রায় 3টে বাজে, সৌনক কারো পায়ের শব্দ পেল। শোনা যায় না এমন মৃদু শব্দ, কিন্তু শ্যামের এই পদধ্বনি শোনার জন্যই যে সন্ধ্যা থেকে শ্রী রাধিকার মতো অপেক্ষায় আছে। না শুনতে পেলে চলবে কেন? আস্তে আস্তে পাশের ঝোপ কাটার শব্দ পাওয়া যাচ্ছে। কেউ ধারালো কিছু দিয়ে কেটে নিচ্ছে বুনো গাছের ঝোপ। অনেকটা পাতলা হয়ে আসার পর সরু টর্চের আলো মাটিতে কিছু খুঁজে বেড়াতে লাগলো। আলোটা ধীরে ধীরে সৌনকের দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু কালো পোশাকে সৌনকের অস্তিত্ব ধরা পড়ল না যতক্ষণ না টর্চের আলো তার মুখের উপর এসে পড়ল। কে? আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। কি খুঁজছিলেন? খুন করার আগে আংটির ভিতর থেকে পড়ে যাওয়া রেড ডায়মন্ড চিনতে পারলেন না নিহারিকা দেবী? সেদিন 3000 টাকা দিয়ে চা খেয়ে এলাম আপনাদের বাড়ি থেকে, আমি আর আমার বন্ধু। মুহূর্তেই টর্চ বন্ধ করে পিচ রাস্তার দিকে দৌড় লাগালো নিহারিকা মিত্র। উঠে দাঁড়িয়ে সৌনক বলল, লাভ নেই মিসেস মিত্র, আপনার তারক এতক্ষণে পুলিশের বগল দাবা হয়ে গেছে সাইকেল সমেত। জ্বলন্ত চোখে তাকিয়ে আছে নিহারিকা সৌনকের দিকে। চারপাশ থেকে ঘিরে ধরেছে অসংখ্য সাধারণ পোশাক পরা পুলিশ। পালাবার উপায় নেই দেখে নিষ্ফল আক্রোশে চিবিয়ে চিবিয়ে বলল নিহারিকা, কি অপরাধে গ্রেপ্তার করছেন আমাদের? অপরাধ একটা হলে বলা সহজ হতো, হত্যা, হত্যার ষড়যন্ত্র, হত্যার উদ্দেশ্যে বিষ, ঘুমের ওষুধের প্রয়োগ, দেবরের সাথে অবৈধ সম্পর্কের কারণে ষড়যন্ত্র করে স্বামীকে হত্যা, চুরির মাল লুকিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি। আপনার গুপ্ত প্রণয়, অবশ্য এখন স্বামী স্ত্রী বলাই যায় আপনাদের, একই অপরাধে অভিযুক্ত। অবশ্য আপনাদের পুরো পরিবারকেই অপরাধ প্রবণ পরিবার হিসেবে পুরস্কৃত বা তিরস্কৃত করা উচিত। ততক্ষণে বড়বাবু হিমাংশু লাহিড়ী এসে গেছেন। লেডি কনস্টেবল এসে নিহারিকা মিত্রর হাতে হাত করাও পরিয়ে দিয়েছে। সেদিকে একবার চেয়ে নিয়ে সৌনককে চ্যালেঞ্জ ছুড়ে দিল নিহারিকা। প্রমাণ করতে পারবেন তো যা যা বললেন? বিলক্ষণ। মাছকে বড়শিতে গাঁথতে পারবো জেনেই তো ছিপ ফেলেছি ম্যাডাম, ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। চলুন হিমাংশুদা, এখানে দাঁড়িয়ে আর মশার কামড় খেয়ে লাভ নেই, বাকি রাতটা আপনার থানাতেই কাটাতে হবে। জীবনে থানায় রাত কাটাইনি, বিশ্বাস করুন, একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। তুমি যা খেল দেখালে ভাই,
তুমি থানায় রাত কাটালে থানার মান বাড়বে। চলো চলো। তারপর সেপাইদের উদ্দেশ্যে হাঁক দিয়ে বললেন, অপরাধীদের থানায় নিয়ে চলো, দেখো যেন পালাতে না পারে। খুনের আসামি দুজন। নাও, চাটা খেয়ে নিয়ে চটপট পুরোটা বলে ফেলো তো, রাত তো এখনো ঢের বাকি আছে। কিন্তু একটা কাজ যে এখনো বাকি আছে দাদা, মনে নেই? মিস্টার হিমেশ জরিওয়ালার 45 লাখের হীরা ওনাকে ফেরত দিতে হবে, তাই তো? তাই যত জলদি সম্ভব উদ্ধার করে নিন। 4-5 জন সেপাই আর একজন এসআইকে পাঠিয়ে দিন দেবেশবাবুর বাড়ি। আমার বিশ্বাস হীরাটা ওই বাড়িতেই আছে। সব জায়গায় সার্চ করুক, তবে আসার সময় সঙ্গে করে বুকশেলফের ওপর শিবের ছবির পাশে রাখা গঙ্গা জলের বোতলটা যেন সাথে করে নিয়ে আসে আমার জন্য। হিমাংশুবাবুর আদেশে সার্চ পার্টি চলে গেলে তিনি বললেন, এবারে শোনা যাক তাহলে। ঘরে সৌনক, সাত্তকী, হিমাংশুবাবু, তারক, নিহারিকা আর 2 জন কনস্টেবল ছাড়া আপাতত আর কেউ নেই। বেশ, বলছি, তবে আমার ভুলভ্রান্তি হলে আশা করি ধরিয়ে দেবেন তারকবাবু আর নিহারিকা দেবী। দেবেশবাবু অলংকার এবং গ্রহরত্ন আনা এবং ডেলিভারির কাজ করতেন মিস্টার হিমেশ জরিওয়ালার কাছে, তার বাবার আমল থেকেই। মাইনে মোটামুটি যা পেতেন চলে যেত। আস্তে আস্তে 2 ছেলে বড় হলো, সংসারে টাকার চাহিদা বাড়লো। তার হাত দিয়েই লক্ষ লক্ষ টাকার রত্ন আদান প্রদান হয়, অথচ তার সংসারেই টানাটানি। অতি সৎ মানুষের মনে হলেও যে কোনো সময় লোভের জন্ম হতেই পারে। দেবেশবাবুর মনেও লোভ জন্মালো, কিন্তু তিনি বোকা নন, ছুঁচো মেরে হাত গন্ধ করতে রাজি নন। তককে তককে রইলেন কবে কিভাবে দাও মারা যায়। ওদিকে বড় ছেলে প্রভাস কাজকর্ম কিছুই করে না, মদ, জুয়া, মেয়ে মানুষ কিছুতেই বাদ নেই তার। যেদিন সাইফার রেকর্ড করলাম সেদিন ভোরে বেরিয়ে আশেপাশে একটু খোঁজ খবর করতেই জানতে পারলাম প্রভাসবাবু কুখ্যাতিতে বিখ্যাত এখানে। বড় ছেলে ছোট ছেলের চাইতে বছর 10-এর বড়। বিয়ে দিলে ছেলে ঠিক পথে আসবে, অনেক বাবা মায়ের মতো এই ভ্রান্ত ধারণায় তিনি প্রভাসের বিয়ে ঠিক করলেন নিহারিকা দেবীর সাথে। এ পর্যন্ত সবই আমার অনুমান, তবে প্রভাসের মতো বয়সে বড় ছেলের সাথে কেন বিয়েতে রাজি হলেন নিহারিকার মতো শিক্ষিতা মেয়ে, সেটা নিহারিকাই বলতে পারবেন। কি নিহারিকা দেবী, একটু আলোকপাত করবেন নাকি? নিহারিকা মুখ গোঁজ করে রইল, কোনো উত্তর দিল না। একটা ভুল আগেই ভাঙিয়ে দিই। আপনারা যদি মনে করে থাকেন যে আমার হাতে প্রমাণ নেই তাই চুপ করে থাকলে পার পেয়ে যাবেন, ভুল ভাবছেন। এটা ব্যোমকেশ ফেলুদার যুগ নয়, আধুনিক যুগ। মোবাইল ফোন মানুষের জীবনে এমন অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে যে অপরাধ করার সময়ও সেটা সাথে রাখতে ভুল হয় না। আর সিরিয়াল রিপোর্ট বা কল ডিটেল রেকর্ড এবং লোকেশন রিপোর্ট আজকাল কোর্টে গ্রহণযোগ্য প্রমাণ। বলতে বলতে হিমাংশুবাবুর টেবিল থেকে ফ্যাক্সে আসা সিডিআর রিপোর্ট তুলে নিয়ে তাতে টোকা মেরে বলল, এতে স্পষ্ট বলা আছে খুনের সময়, হ্যাঁ খুনি এটা, খুনের সময় আপনারা এবং প্রভাসবাবু ও দেবেশবাবু সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পরেই দেবেশ ও প্রভাসবাবুর মোবাইল সুইচ অফ হয়ে গেলেও আপনাদের লোকেশন বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত প্রমাণিত সত্য। তাই চুপ করে না থেকে পুলিশকে সহযোগিতা করলে সাজা অল্প কম হলেও হতে পারে। তখনও নিহারিকা চুপ করে আছে দেখে সৌনক বলল, বেশ, মৌনং সম্মতি লক্ষণম ধরে নিয়েই আমি বলছি। সম্ভবত নিহারিকা দেবীর আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বিয়েতে মত দিয়েছিলেন। তারপর বিয়ের আসরে দেখতে পেলেন পূর্ব প্রণয়ী তারক মিত্রকে। নিহারিকা দেবী এবং তারক মিত্র একই সাথে বিদ্যাসাগর কলেজে পড়তেন। এই হলো 2012 সালের স্টুডেন্টস লিস্ট। তখন অবশ্য উনি নিহারিকা বোস ছিলেন। কলেজ জীবনের প্রণয়ের খবর অনেকেই জানেন, খোঁজ নিয়ে জানা গেছে সেটাই। শ্বশুরবাড়িতে এসে মাতাল জুয়ারি লম্পট স্বামী পেয়ে সেই পুরনো প্রেম আবার জেগে ওঠে এবং গুপ্ত প্রণয় আবার শুরু হয়। আর ওদিকে যে কোনো কারণেই হোক দেবেশবাবু তারকের চেয়ে প্রভাসকে বেশি বিশ্বাস করতেন। এর মধ্যে মিস্টার জরিওয়ালা দেবেশবাবুকে সুরাত পাঠান বিশাল একটা আনকাট ডায়মন্ড আনতে। দেবেশবাবু আন্দাজ করেছিলেন কাটা এবং পালিশ হওয়ার পর বিশাল দাম হতে চলেছে এই হীরাটির। ভাবলেন এই সুযোগ, জরিওয়ালা নিশ্চয়ই এটার ডেলিভারির জন্য সবচেয়ে পুরাতন এবং বিশ্বস্ত দেবেশবাবুকেই বাঁচবেন, তাহলেই কেল্লা ফতে। নানাভাবে তিনি ফোন দিয়ে আঁটতে থাকলেন কিভাবে হাতানো যায় এই হীরা। এমন সময় একদিন মেঘনা চাইতেই জল এসে হাজির অরিজিতের বাবা। এক ঝলক দেখেই বুঝে গেলেন স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন এনাকে। হঠাৎ দেখলে পুরো দেবেশবাবু মনে হয়, আর মৃতদেহ হলে তো আলাদা করাই কঠিন হবে। কেন এসেছিলেন অরিজিতের বাবা আপনাদের কাছে তারকবাবু? ফোন করতে? তারক মুখ নিচু রেখে সম্মতিসূচক মাথা নাড়লেন।
এই একটা নম্বর দেখিয়ে একটা ফোন করে ছেলের খবর নিতে অনুরোধ করেছিলেন সবাইকে। পাগল ভেবে কেউ পাত্তা দিচ্ছিল না। কিন্তু আপনার বাবা দিলেন। আবার বলতে শুরু করলো সৌনক। ফোন করার ভান করে নোটবুকে লিখে নিলেন নম্বরটা, যাতে পরে কাজে লাগানো যায়। তারপর ওনাকে নিয়ে তুললেন দেবীপুরে একটা হোটেলে, যেখানে সিসিটিভি আগে থেকেই খারাপ, আর কবে ডেলিভারির ডাক আসে সেই অপেক্ষা করতে লাগলো। মেশমশাই মানে অরিজিতের বাবা বোধহয় আপনাদের বাড়ির সামনে চায়ের দোকানদারের কাছেও ফোন করার কথা বলেছিল, তাই তার ছবিটা চেনা চেনা লাগে। যাই হোক, অপেক্ষার একদিন শেষ হলো। মোহন চাকলাদার নাম পেলেন দেবেশবাবু। 45 লাখের হীরা দিতে হবে কলকাতার পার্থসারথী সেনকে। কোড নেম HD গুপ্তা। ঠিক করলেন পকেটে অরিজিতের নম্বর লেখা কাগজ ঢুকিয়ে অসুস্থ মানুষটিকে ফেলে দেবেন চলন্ত ট্রেনের সামনে। সাথে দিলেন একটা মাস্টার স্ট্রোক, সাইফার কোডটাও লিখে দিলেন নিচে, যাতে বডি চলে যায় অরিজিতের কাছে। কিন্তু তদন্ত হলে যাতে প্রকাশ পায় যে ওটা দেবেশবাবুরই বডি ছিল। ততদিনে দেহ সৎকার শেষ, কেসও দফা রফা। আর এক্স্যাক্টলি তাই হয়েছিল। উত্তেজনার বশে আর অন্ধপুত্র স্নেহে কথাটা দুর্বল মুহূর্তে বলে ফেললেন বড় ছেলে প্রভাসকে। প্রভাস নেশার ঘরে বলে ফেলল স্ত্রী নিহারিকাকে। তৈরি হয়ে গেল চিত্রনাট্য। ইংরাজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ডিগ আ গ্রেভ ফর আদার্স ইউ মাইট ফল ইনটু ইট ইয়োরসেলফ। স্বামী স্ত্রী মিলে ঠিক করলেন মরবে ঠিকই, তবে নকল দেবেশ নয়, আসল দেবেশ মিত্র। হেভি ডোজের ঘুমের ওষুধ খাইয়ে প্রভাস নিয়ে যাবে দেবেশকে রেল স্টেশনের লাইনের কাছে। তারপর এক্সপ্রেস ট্রেনের সামনে ছুঁড়ে দেবে অচৈতন্য বাবাকে। তার আগেই হাতিয়ে নেবে 45 লাখের হীরা। তারপর দেবেশবাবুরই তৈরি করা প্ল্যান মাফিক ফোন নম্বর লেখা কাগজ গুজে দেওয়া হয় দেবেশবাবুর পকেটে। হায় রে অদৃষ্ট! প্রভাসবাবু স্বপ্নেও কল্পনা করেননি তার অজান্তে আরও একটা চক্রব্যূহ রচনা করেছে তারই নিজের স্ত্রী আর সহোদর ভ্রাতা। বিভীষণকে চিনতে যুগে যুগে রাবণের ভুল হয়েছে। প্ল্যান মাফিক ঘুমের ওষুধের প্রভাবে প্রায় অচৈতন্য বাবাকে নিয়ে দেবেশ হাজির হয় স্টেশনের পাশে। কিভাবে তা অবশ্য জানি না। ঝোপের ধারে অপেক্ষা করতে লাগলো 1-2-3-2-1 আপ এক্সপ্রেস ট্রেনের। আমার ধারণা ওই সময়ে কিছুক্ষণের জন্য চেতনা ফিরে আসে দেবেশবাবু। রীতিমতো ধস্তাধস্তি হয় বাবা ছেলের। দুর্বল বাবাকে গলা টিপে মেরে ফেলতে খুব একটা বেগ পেতে হয়নি যুবক ছেলের। একথা বলছি কারণ পোস্টমর্টম রিপোর্টে হায়ার্ড বোন ফ্র্যাকচার লেখা ছিল। ট্রেনের নিচে পড়ে ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, শুধু ফ্র্যাকচার হতো না। কি ঠিক বলছি তো তারকবাবু? আপনার দাদাই তো গলা টিপে মারে আপনার বাবাকে। নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ল তারক। যখন মৃত বাবার মৃত্যুকে আত্মহত্যার নাম দিতে মৃতদেহ ধরে দাঁড়িয়ে রয়েছে প্রভাস, তখন চুপিসারে তার পেছনে ঝোপের আড়ালে এসে দাঁড়ায় তারক। প্রভাস বাবার দেহটা ট্রেনের সামনে ছুড়ে দিতেই সেও ধাক্কা দেয় প্রভাসকে। ট্রেনের গায়ে ধাক্কা খেয়ে প্রভাসের মৃত্যু হয় আরো মর্মান্তিক। সৌনক এই পর্যন্ত বলতেই উঠে দাঁড়ায় তারক। কাঁপতে কাঁপতে বলে, না না না, আমি না, ওই নিহারিকা ধাক্কা মারে দাদাকে। আমি খুন করিনি, আমি খুন করিনি। সব প্ল্যান ওর, সব প্ল্যান ওর। হ্যাঁ হ্যাঁ, আমি ধাক্কা মারি আমার স্বামীকে। স্বামী? হ্যাঁ, স্বামীই বটে। এতক্ষণ চুপ করে থাকা নিহারিকা মিত্র এবার ক্রুদ্ধ বাঘিনীর মতো লাফিয়ে ওঠে। প্রতি রাতে মুখে মদ আর শরীরে অন্য মেয়ে মানুষের গন্ধ নিয়ে বিছানায় ওঠা পুরুষ মানুষকে স্বামীই বলে বটে। আর একজন যাকে ভালোবেসেছিলাম কলেজে, ফেলে পালিয়ে যায় দায়িত্ব নেবার ভয়ে। কপালের দোষে তারই ঘরে তার লম্পট দাদার বউ হয়ে আসি। তখন কিন্তু বীর পুঙ্গবের মতো সুযোগ নিয়েছে 16 আনা। কিন্তু যখন আবার সুযোগ এলো একটু ভালোভাবে বাঁচার, লাইনের ধারে একা ফেলে পালিয়ে গেল। তাই অগত্যা আমাকেই শেষ করতে হলো জল্লাদের কাজটা। নিন, আর কেন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, এবার জ্বালা জুড়িয়ে যাক একেবারে। নিহারিকা আর তারককে লকআপে ঢোকানোর পরে সাত্যকে জিজ্ঞাসা করল, তারক আর নিহারিকার যে অবৈধ সম্পর্ক আছে বুঝলি কিভাবে? আসলে যেদিন ওদের বাড়িতে যাই প্রথমে সন্দেহ হয়, যখন তারক নিহারিকাকে নিহার বলে ডেকেছিল। বৌদিকে কেউ নিহার বলে কেন ডাকবে? তারপর নিহারিকা যখন চা আনতে গেল, আমি ঘুরে ঘুরে ঘরগুলো দেখলাম। মোট 3টে ঘর,
কিন্তু বিছানা পাতা একটা খাটি। তৃতীয়ত, দেওয়ালে টাঙানো কলেজ রিইউনিয়নের গ্রুপ ফটো। ছবিতে নিহারিকা আর তারক ঘনিষ্ঠভাবে পাশাপাশি দাঁড়ানো। দুজনেই যখন ভিতরের ঘরে গেল, পর্দা সরিয়ে উঁকি দিয়ে হঠাৎ ৩,০০০ টাকা পাওয়ার আনন্দে দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে কথা বলতে দেখে সব বুঝে যায়। বাকি কাজ করে দিয়েছেন জয়ন্তবাবু। বিদ্যাসাগর কলেজের থেকে নারী নক্ষত্র সব বের করে নিয়েছেন। এইবার বুঝলাম কেন ট্রেনের ড্রাইভার লোকটাকে লাফ দিতে দেখেনি। একেবারে শেষ মুহূর্তে প্রভাস ছুঁড়ে দেয় বডিটা। ঠিক। আর কাজ শেষ করে নিহারিকা দেবেশ আর প্রভাসের মোবাইল ফোন দুটি নষ্ট করে বাড়ি ফিরে যায়। হাতের আংটিটা দুটো কারণে নেয়নি হয়তো। এক, লোকজন চলে আসায় সময় পায়নি, বা দুই, বডিটা যে দেবেশবাবুরই সেটার প্রমাণ ছিল একমাত্র এই আংটিটি। আমার আরো একটা প্রশ্ন আছে। মেসোমশাই মানে অরিজিতের বাবাকে জীবিত রাখলেন কেন? আমার ধারণা উনি কোথায় আছেন সে খবর প্রভাসকে জানায়নি দেবেশবাবু। অথবা যদি জানিয়েও থাকে, ওনাকে মেরে ফেললে তো লাশ নিয়ে যে ধন্দরা তৈরি করতে চেয়েছিল সেটা ভেস্তে যেত, তাই না? একই রকম চেহারার দুটো লাশ পাওয়া গেলে পুলিশ তদন্ত শুরু করতো তক্ষুনি। তাছাড়া মেসোমশাইয়ের মানসিক অবস্থাও ওদের কাছে খুব একটা থ্রেট ছিল না। এবার তাহলে পুরোটা পরিষ্কার হলো। কথা শেষের পথে যখন যারা বাড়ি সার্চ করতে গেছিলেন তারা ফিরলেন, মুখ দেখেই বোঝা গেল কিছুই পাননি। তাদের রিপোর্ট শুনে হিমাংশু লাহিড়ী সৌনকের দিকে তাকালেন। গঙ্গা জলের যে বোতলটা আনতে বলেছিলাম সেটা কোথায়? একজন সেপাই এসে সৌনকের হাতে দিয়ে গেল বোতলটা। হীরা লুকিয়ে রাখার এটা খুব প্রাচীন একটা পদ্ধতি। বলতে বলতে সৌনক ঘরের কোণ থেকে স্টিলের মগটা এনে উপর করে দিল বোতলটা। থুম করে একটা আওয়াজ পাওয়া গেল। হাত ডুবিয়ে বের করে আনতেই ঘরের মধ্যে যেন 1000টা রংধনু খেলে গেল। তার ছটায় চোখ ধাঁধিয়ে গেল সবার। এনি হিমাংশুদা, মিস্টার জরিওয়ালার 45 লাখের হিরে। কি করে বুঝলে ওই বোতলে হিরে লুকোনো আছে? আমরা যখন ওর বাড়িতে যাই, অন্তত পক্ষে 20 বার দুজন মিলে ওই বোতলের দিকে চেয়েছে। বহুমূল্য জিনিস না থাকলে বা তা হারানোর ভয় না থাকলে কেউ এতবার একটা সাধারণ জিনিসের দিকে তাকাবে কেন? কথায় বলে না, চোরের মন গঙ্গা জলের বোতলের দিকে। তবে আর তোকে আমরা ছোট ফেলুদা ডাকবো না। আজ থেকে তুই তোর নিজের নামেই খ্যাত হবি, সত্য সন্ধানী সৌনক। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান, আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।